প্রচলিত আছে জাপানের এই জায়গায় একটি দানব অক্টোপাস রক্ষা করে চলেছে একটি লাল মুক্ত। সেটা উদ্ধারের জন্যই সুদীপ্তর এখানে আসা। আদৌ কি দানব অক্টোপাস বলে কিছু আছে, নাকি সবই কল্পনা? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম অক্টোপাসের লাল মুক্ত। গল্পটি লিখেছেন হরিশচন্দ্র গাঙ্গুলি। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, চন্দন আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে তিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম অ্যাডভেঞ্চার গল্প ও গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পর্যটকেরা ছড়িয়ে ছিটিয়ে সমুদ্র স্নান বা সূর্য স্নান করছে। সৈকতের যে পাশে পাহাড় এসে সমুদ্রের সঙ্গে মিশেছে, তার মাথার ওপরের আকাশে একঝাঁক কাকচিল উড়ে বেড়াচ্ছে। খোলা জানলা দিয়ে সমুদ্রের দিকে চোখ রেখে মিস্টার আকিরা বললেন, ওই অতল জলরাশির নিচ থেকে জীবনের ঝুঁকি নিয়ে মুক্ত সংগ্রহ করে আনি আমরা। জানবেন, আমরা জাপানিরা এই কাজে সবচেয়ে দক্ষ। বিভিন্ন রত্নের মধ্যে মুক্ত সংগ্রহই সব থেকে কঠিন কাজ। প্রচণ্ড চাপ থাকে জলের নিচে। বাইরে থেকে দেহের ওপরে জলের প্রচণ্ড চাপ আর অক্সিজেনের অভাবে দেহের ভেতরে ফুসফুসের ওপর চাপ দেহকে ক্ষতিগ্রস্ত করে, যে কারণে মুক্ত সংগ্রহকারী ডুবুরিরা বেশি দিন বাঁচে না। প্রচণ্ড জলের চাপের জন্যেই ডুবুরিরা 2-3 মিনিটের বেশি জলের নিচে থাকতে পারে না। ওই সময়ের মধ্যে সঙ্গের ঝুড়িতে যতগুলো সম্ভব মাদার অফ পার্ল বা ঝিনুক সংগ্রহ করে ভেসে উঠতে হয়। তারপর 3 মিনিটের বিশ্রাম নিয়ে আবার ডুব। এভাবেই প্রতিদিন 2 ঘন্টা করে কাজ করতে হয়। অন্য জাতের ডুবুরিরা এই কাজ একটানা 7 দিনের বেশি করতে পারে না, কিন্তু আমরা জাপানিরা মাসের পর মাস এই কাজ করি। জাপান, সিংহল, পারস্য আর এই অস্ট্রেলিয়ার সমুদ্র থেকেই সবথেকে বেশি মুক্ত সংগ্রহ করা হয়। অস্ট্রেলিয়ার মুক্ত সংগ্রহকারী ডুবুরিদের 70% কিন্তু জাপানি। সুদীপ্ত বলল, সব শক্তিতেই তো আর মুক্ত পাওয়া যায় না, তাই না? ঠিক তাই। ঝিনুক নিয়ে ফিরে আসার পর তার অর্ধেক অংশই সরকারকে দিতে হয়। তারপর যে যার অংশ ভেঙে দেখে যে তার মধ্যে মুক্ত আছে কিনা। কোনো সময় হয়তো 100 ঝিনুক ভেঙেও কিছু মিলল না, আবার কেউ হয়তো পেয়ে গেল কোনো দুষ্প্রাপ্য মুক্ত। একটা মুক্ত বেচেই ভাগ্য ফিরে গেল তার। স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের কাছে পায়রার ডিমের মতো একটা মুক্ত ছিল। পর্তুগালের রাজকোষে পৃথিবীর সবথেকে বড় মুক্ত রাখা আছে, আকারে সেটা পেয়ারার মতো। মিশর সম্রাজ্ঞী ক্লিওপেট্রা নীল মুক্তোর মালা পরতেন। ওসব মুক্তোর দাম কোটি কোটি টাকা। তবে সাধারণ মানুষেরও তো মুক্তোর প্রতি আকাঙ্ক্ষা আছে, তার দামও কম নয়। নিজেদের পেট চালাতেই মূলত তাদের জন্যই মুক্ত সংগ্রহ করি আমরা। এবার আপনাদের বলি সেই ঘটনার কথা, যে ঘটনা আপনারা সংবাদ মাধ্যমে জেনে এত দূরে ছুটে এসেছেন, আমার সঙ্গে সেই জায়গাতে যেতে যাচ্ছেন। একথা শোনার সঙ্গে সঙ্গেই চেয়ারে সোজা হয়ে বসলেন হেরম্যান। আকিরা আবার বলতে শুরু করলেন, ঘটনাটা যে জায়গার সেটাই সমুদ্র তট থেকে প্রায় 10 নটিক্যাল দূরের একটা জায়গা। জলের নিচে বেশ কিছু ডুবো পাহাড় আছে সেখানে। সমুদ্রের নিচে বেশ কিছু গুহাও আছে, যেখানে বিচিত্র সব সামুদ্রিক প্রাণীদের বাস। সাধারণত অত দূরে মুক্ত আরোহণে যাই না আমরা। একটা সময় ছিল যখন যে যেখান থেকে খুশি মুক্ত সংগ্রহ করতে পারত। এমনকি জাপানি ধীবররাও জাপান থেকে জলপথে অস্ট্রেলীয় জলসীমায় মুক্ত সংগ্রহ করত। কিন্তু এখন সময় বদলেছে, আইন বদলেছে। সরকার ঠিক করে দেয় কে কোথায় মুক্ত সংগ্রহ করবে, এবং তার জন্য আবেদন করতে হয়। এই মরশুমে আমি যখন ঝিনুক সংগ্রহ করবার জন্য প্রথমবার আবেদন করলাম, তখন ভুলবশত ফর্মের একটা নির্দিষ্ট জায়গায় পূরণ না করবার জন্য সেটা বাতিল হয়ে গেল। দ্বিতীয়বার যখন নতুনভাবে আবেদন করলাম, তখন ওই নির্দিষ্ট দূরবর্তী জায়গাটা ছাড়া কাছাকাছি সব জায়গা সরকার অন্য লোকেদের ইজারা দিয়ে দিয়েছেন। ও জায়গাটা পড়েছিল 2টো কারণে। প্রথমত, জায়গাটা গভীর সমুদ্রে, জলের চাপ প্রচণ্ড, দক্ষ ডুবুরি ছাড়া কাজ করা মুশকিল। আর দ্বিতীয়ত, ওই জায়গাটা নিয়ে একটা অপবাদ আছে। বেশ কয়েকবার ওখানে মুক্ত সংগ্রহকারীরা গিয়ে আর সেখান থেকে ফিরে আসেনি। এ ব্যাপারে যদিও সরকার পক্ষ দাবি করেন যে ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে সেসব ক্ষেত্রে ধীবর ডুবুরিদের মৃত্যু হয়েছে, কিন্তু তার পাশাপাশি অন্য একটা ব্যাপারও লোকমুখে প্রচলিত। প্রাচীন ধীবররা বলে ওখানে নাকি জলদানব আছে। সে সুর দিয়ে নৌকাকে জলের তলায় টেনে নিয়ে যায়, জেলেদের জলে ডুবিয়ে মারে।
শিক্ষিত লোকেরা অবশ্য এসব বিশ্বাস করে না। হেরম্যান তার কথার মাঝেই বললেন, হ্যাঁ, তারা বিশ্বাস না করলেও পৃথিবীর বিভিন্ন প্রান্তের নাবিকরা কিন্তু ওই দানবীয় অক্টোপাস বা জলদানবের কাহিনী বলে আসছেন অন্তত 500 বছর ধরে। বহু সমুদ্র অভিযাত্রীও তা সাক্ষাৎ পেয়েছিলেন বলে শোনা যায়। জলদস্যু ফ্রান্সিস ড্রেক নাকি ওই প্রাণীর সঙ্গে লড়াই করেছিলেন। কলম্বাস নাকি তার সমুদ্র অভিযানে দূর থেকে জলের উপরে ভেসে উঠতে দেখেছিলেন ওই প্রাণীকে। লন্ডনের জাদুঘরে কোনো অজানা নাবিকের আঁকা 700 বছরের প্রাচীন পার্চমেন্ট আছে, যাতে আঁকা আছে বিশাল আকৃতির একটা অক্টোপাস জল থেকে উঠে মাঝি মল্লাদের সমেত গোটা জাহাজটাকে সুরে পেঁচিয়ে জলে ডুবিয়ে নিতে চাইছে। আর ভয়ঙ্কর কুৎসিত সেই প্রাণীর সঙ্গে লড়াই করছে আতঙ্কিত নাবিকরা। ফরাসি মিউজিয়ামে রক্ষিত 500 বছরের প্রাচীন এক লিথোগ্রাফি এই ধরনের ছবি আছে। এসবে কি নিছক কল্পনা? সুদীপ্ত বলল, অক্টোপাসের জাত ভাই। দানব স্কুইডের অস্তিত্ব সেদিন পর্যন্ত বিজ্ঞানীরা বিশ্বাস করতেন না। অশিক্ষিত মাল্লাদের গল্পকথা ভেবে তারা উড়িয়ে দিতেন। আমরা ক্রিপ্টোজুওলজিস্ট, অর্থাৎ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রূপকথা বা বহুযুগ আগে পৃথিবী থেকে যেসব প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেছে আমরা তাদের খোঁজ করি। আমরা কিন্তু গুরুত্ব দিয়েই প্রাণীর খোঁজ চালাচ্ছিলাম। অবশেষে সন্ধান মিলল। মাত্র বছরখানেক আগে জাপানি বিজ্ঞানীদের একটা দল প্রশান্ত মহাসাগরের গভীরে গিয়ে একটা মুভির ফটোগ্রাফ তুলে এনেছিলেন। জাহাজ ডোবাতে না পারলেও সেই বিশাল প্রাণীতে সুর দিয়ে ছোটখাটো একটা নৌকা ডুবিয়ে দিতে পারে। হেরম্যান আর সুদীপ্তের কথা শুনে আকিরা প্রশংসার দৃষ্টিতে বললেন, এত কথা আমার জানা ছিল না। যাই হোক, ওই দানোর ব্যাপারে আমার তেমন বিশ্বাস ছিল না। দূরবর্তী সমুদ্রে কাজ করতে যাওয়াটা যেমন অসুবিধার, তেমন আবার সুবিধেও আছে। অন্য নৌকা যায় না বলে সেখানে নির্বিঘ্নে কাজ করা যায়। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওখানেই ঝিনুক আনতে যাব। সেই মতো 3 মাস আগে আমি প্রথমবারের জন্য যন্ত্রচালিত ছোট বোটটা নিয়ে সেখানে উপস্থিত হলাম। 6 জনের দল, আমি, 3 জন ডুবুরি, বোটের চালক আর তার সহকারী। আমরা 4 জন জাপানি, বোটের চালক আর তার সহকারী অস্ট্রেলিয়ান। জায়গাটা ভারী পছন্দ হলো আমার। শান্ত নির্মল সমুদ্র, মাঝে মাঝে এখানে ওখানে নাক উঁচু করে ভেসে আছে ডুবো পাহাড়। দেখেই বুঝলাম সমুদ্রের নিচে সে জায়গাটা শামুক ঝিনুকদের থাকার পক্ষে আদর্শ। বয়স হবার কারণে আমি খুব প্রয়োজন না হলে জলে নামি না, আমার লোকেরাই নামে। প্রথম যে ডুব দিল সেখানে, সে উপরে উঠেই জানালো যে আমার অনুমান ঠিক। সমুদ্রের তলে গুহামুখগুলোর সামনে কেউ যেন ঝিনুকের বিছানা পেতে রেখেছে। তার উপরে খেলে বেড়ায় নানান রঙের নানান ধরনের মাছের ঝাঁক। কাজ শুরু হলো। 2 দিন ধরে ডুবুরিরা তুলে আনতে লাগলো ঝুড়ি ভর্তি ঝিনুক। 2 রাত সেখানে কাটিয়ে সেবার বন্দরে ফিরে দেখলাম প্রায় প্রতি 3টে ঝিনুকের মধ্যে একটাতে মুক্তো আছে, অর্থাৎ ওই জায়গাটা মুক্তোর খনি। হেরম্যান তার কথার মধ্যেখানেই জানতে চাইলেন, তবে প্রথম যাত্রায় সেখানে অস্বাভাবিক কিছু ঘটেনি? আকিরা বললেন, হয়তো ঘটেছিল, কিন্তু তখন আমরা ব্যাপারটাকে আমল দিইনি। প্রথম দিন মাঝরাতে একবার বোটটা প্রচণ্ড জোরে দুলে উঠেছিল, মুহূর্তখানেকের জন্যেই। আমাদের ধারণা হয়েছিল যে জলস্রোত ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ঢেউ তোলার কারণেই অমন হচ্ছে। আর দ্বিতীয় রাতের পর ভোরবেলায় চালকের সহকারী বলেছিল সে নাকি ঘুমের ঘরে দেখেছে একটা হাতির সুরের মতো বিরাট একটা সুর জানলা দিয়ে তার কেবিনে ঢুকছে। মাঝ সমুদ্রে হাতি আসবে কিভাবে? ব্যাপারটা নিয়ে আমরা নিজেদের মধ্যে একটু হাসাহাসিও করি। এবার বলি সেই ভয়ঙ্কর ঘটনার কথা। প্রথমবার অতমুক্ত সংগ্রহের ব্যাপারটা আমাদের উৎসাহিত করেছিল। বেশ পয়সাও এসেছিল হাতে। কাজেই দিন 15 আমোদ আহ্লাদ করে আমরা আবার দ্বিতীয় দফার মুক্ত সংগ্রহ করবার জন্য সে জায়গার উদ্দেশ্যে একই দল নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুর নাগাদ সেদিন আমরা সেখানে পৌঁছেছিলাম। একজন ডুবুরি হালচাল পরীক্ষা করার জন্য জলে নেমেছিল। সে ওপরে উঠে বলল নিচে সব ঠিকঠাক আছে, শুধু মাঝের ঝাঁকগুলো আর নেই। ঠিক হলো পরদিন সকাল থেকেই ঝিনুক সংগ্রহের কাজ শুরু হবে। সারাদিন খোশ মেজাজেই কাটল আমাদের। সমুদ্রের বুকে সন্ধ্যা নামল এক সময়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। হঠাৎ যেন কেউ প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিচ্ছে বোটটাকে। ধর্মর করে উঠে বসলাম সবাই। ঝাঁকুনিটা স্থায়ী হয়েছিল 1/2 মিনিটেরও কম সময়। তা থামবার পর আমরা লঞ্চের ছোট্ট ডেকে বেরিয়ে সার্চ লাইটের আলো ফেললাম চারপাশের সমুদ্রে, কিন্তু কোথাও কিছু নেই। ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না আমাদের। আমরা আবার শুয়ে পড়লাম।
সমুদ্রের বুকে সূর্যস্নাত সকালে আমাদের ঘুম ভাঙল। চারপাশের পরিবেশ অত্যন্ত স্বাভাবিক, তবু কেন জানি না একটা অস্বস্তি হচ্ছিল আমার মনের ভেতর। কাজ শুরু হলো এক সময়। 3 জন ডুবুরি নামলো জলে। প্রতি ক্ষেপে তারা তুলে আনতে লাগলো ঝুড়ি ভর্তি ঝিনুক। ঘণ্টাখানেক পর একজন ডুবুরি জানালো যে সে আর দম রাখতে পারছে না, ফলে সে ওপরে উঠে এলো। অন্য 2 জন কাজ করে যেতে লাগলো। তখন সম্ভবত বেলা 12টা মতো হবে। কাজ প্রায় শেষ হয়ে এসেছে। 2 জন ডুবুরি সেই মুহূর্তে জলের তলায়। হঠাৎই আমাদের বোটটা প্রচণ্ড জোরে কেঁপে উঠল, যেন জলের তলায় নোঙর দিয়ে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিল বোটটাকে। কি ঘটল জলের নিচে? ডুবুরিদের কোমরে দড়ি বাঁধা থাকে নৌকার সঙ্গে। আমি 2টো দড়ির একটা ধরে টান দিতেই অনুভব করলাম তার নিচে আর কোনো রকম ভার অনুভব হচ্ছে না, অর্থাৎ একটা দড়ি খসে গেছে একজন ডুবুরির কোমর থেকে। ঠিক এই মুহূর্তেই বোটের চালকের সহকারীরা চিৎকার করে একটা জিনিসের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করালো। বোট থেকে কয়েক হাত তফাতে জলের একটা অংশ লাল হয়ে উঠেছে, আর সেখানে ভেসে উঠেছে ডুবুরির ফ্লিপার সহ হাঁটু থেকে ছিন্ন ভিন্ন একটা পা। দেখেই বুঝতে পারলাম যে দড়িতে টান অনুভব হচ্ছে না, ওটা ওই ডুবুরিরই পা। আমি আর বোটের উপরে থাকা ডুবুরি মিলে অন্য দড়িটা ধরে জলের নিচে থাকা অপর ডুবুরিকে টেনে তোলার চেষ্টা করতে লাগলাম, আর সঙ্গে সঙ্গে আবার প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলো বোটে। চিৎকার করে উঠল সবাই। অসীম শক্তিধর কেউ যেন নোঙরের শিকল টেনে জলের নিচে টেনে নিয়ে যাচ্ছে বোট শুদ্ধ সবাইকে। একদিকে কাত হতে শুরু করেছে বোট। কোনো রকমে সেই অবস্থার মধ্যেই আমরা বোটের উপরে টেনে তুললাম প্রায় অচৈতন্য দ্বিতীয় ডুবুরিকে। জ্ঞান হারাবার আগে সে শুধু বলল, পালাও পালাও দানো। বোট ঘিরে জলরাশি তখন চঞ্চল হয়ে উঠেছে। কেউ যেন তোলপাড় করে ফেলেছে জলতল। বোট প্রায় ডুবতে বসেছে। কালক্ষেপ না করে চালক বোট থেকে ছিন্ন করে দিল নোঙরের শিকল। তারপর কোনো রকমে ইঞ্জিনটা স্টার্ট করে আমরা সেই জায়গা থেকে রওনা দিলাম পাড়ের দিকে। একটানা কথাগুলো বলে চোখ বন্ধ করে সেই ভয়ঙ্কর স্থিতিতে যেন মৃদু কেঁপে উঠলেন আকিরা। তারপর এক চুমুকে কফির পাত্রটা নিঃশেষ করে বললেন, শেষ পর্যন্ত সেই দ্বিতীয় ডুবুরিকেও বাঁচাতে পারিনি। কোনো প্রাণীর কঠিন নিষ্পেষণে তার দেহের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেছিল। তবে মৃত্যুর আগে কিছু সময়ের জন্য তার একবার জ্ঞান ফিরেছিল। তখন সে সেই দুর্ঘটনা সম্বন্ধে যা বলে তা মোটামুটি এই রকম। আপনাদের আগেই বলেছি যে যেখানে তারা মুক্ত সংগ্রহ করছিল সেখানে ডুবো পাহাড়ের নিচে বেশ কয়েকটা গুহামুখ আছে। একটা বিরাট গুহামুখের সামনে দূর থেকে অনেক ঝিনুক পড়ে আছে দেখে তারা 2 জন এগোয় সেদিকে। গুহার 15-20 ফুট সামনে গিয়ে তারা থামে। সূর্যের আলো জলতল ভেদ করে সেই গুহামুখে গিয়ে পড়েছিল। ঠিক তখনই তারা লক্ষ্য করে একটা বিশাল মাথা নড়ছে গুহার ভিতরে, আকারে একটা ছোটখাটো হাতির মতো। হিংস্র চোখে সে তাকিয়ে আছে ডুবুরিদের দিকে। বিভৎস প্রাণীটাকে দেখা মাত্রই পিছু হটতে শুরু করেছিল তারা 2 জন, কিন্তু মুহূর্তের মধ্যেই হাতির সুরের মতো মোটা কিন্তু তার থেকে অনেক লম্বা বেশ কটা সুর মাটি থেকে উঠে এসে আক্রমণ করে ডুবুরিদের। প্রাণীর মাথাটা গুহার মধ্যে থাকলেও তার বাহু বা সরুগুলো গুহার বাইরে সমুদ্রতলের বালির আড়ালে বিছানো ছিল। ডুবুরিরা তা বুঝতে পারেনি। সেই বিভৎস জলদানবে 2টো বাহু জাপটে ধরে বক্তা ডুবুরিকে। ছোটখাটো প্রাণীদের আক্রমণ থেকে বাঁচার জন্য ডুবুরিদের কোমরে লম্বা ছুরি থাকে। সঙ্গীকে সুরের নাগপাশ থেকে বাঁচাবার জন্য অপর ডুবুরি তখন তার ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে ডুবুরিকে পেঁচিয়ে ধরা সমুদ্র দানবের বাহুতে। তাতে প্রথম ডুবুরি বন্ধনমুক্ত হয় ঠিকই, কিন্তু সেই দানবীয় প্রাণীর অন্য বাহুগুলি জাপটে ধরে সেই ছুরি হাতে থাকা ডুবুরিকে। একটা বাহু তার এক টানে পা ছিঁড়ে নেয়। সংজ্ঞা হারাবার আগে প্রথম ডুবুরি দেখতে পায় ছিন্ন পাওয়ালা তার সঙ্গীকে সমুদ্র দানব টেনে নিয়ে যাচ্ছে গুহার দিকে। মরার আগে এই কথাগুলোই বলে গেছিল লোকটা। আকিরার কাহিনী শেষ হওয়ার পর হেরম্যান বললেন, আপনার কথা শুনে মনে হচ্ছে ওই ভয়ঙ্কর প্রাণীটা কোনো দানবীয় অক্টোপাসই হবে। প্রাচীন নাবিকদের গল্পের ছবিতে যার বিবরণ আছে। তা আমরা সেখানে যাচ্ছি কবে? কালকের দিনটা প্রস্তুতির জন্য সময় নেব। পরশু ভোরে রওনা দেব। একটা বড় বোটের ব্যবস্থা করতে হবে। সত্যি কথা বলতে কি, আপনারা আর মিস্টার রাইক না বললে আমি হয়তো সেই অভিশপ্ত জায়গাতে যেতাম না। মিস্টার রাইককে জানতে চাইল সুদীপ্ত। তিনি জন্মসূত্রে জার্মান হলেও কর্মসূত্রে জাপানে থাকেন, ঝিনুক বিশেষজ্ঞ। তিনি কদিন হলো এখানে এসেছেন,
মুক্ত নিয়ে একটা বইও লিখেছেন। আমিও জার্মানির লোক। জার্মানির লোকরা মুক্ত নিয়ে গবেষণা করেন জেনে ভালো লাগলো। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপান ও জার্মানির হাত মেলাবার পেছনে নাকি হিটলারের মুক্ত লোভ ছিল। তিনি নাকি ভেবেছিলেন যুদ্ধে জয়ী হবার পর বন্ধু জাপানের সমুদ্র উপকূলে ইজারা নেবেন মুক্ত আরোহণের জন্য, আর পরাজিত দেশগুলির উপকূল থেকে মুক্ত তুলবেন। সেজন্য তিনি একদল লোককে শিক্ষানবিশ ডুবুরি হিসাবে জাপানে পাঠিয়েছিলেন। বলাই বাহুল্য, তার সেই স্বাদ পূর্ণ হয়নি। এ কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আকিরা। আমাকে এবারে যেতে হবে, অনেক কাজ বাকি। আজ আর কাল আশেপাশে জায়গাটা ঘুরে দেখে নিন। এখানে কয়েকটা সি পার্ক আছে, ডুবুরির পোশাক পরিয়ে জলের নিচে দেখানোর ব্যবস্থাও আছে। পারলে সেই অভিজ্ঞতাও সঞ্চয় করবেন। সবকিছুর প্রাথমিক পাঠ নেওয়া ভালো। আচ্ছা, কাল আবার দেখা হবে। এই বলে কফির পাপ থেকে বেরিয়ে গেলেন আকিরা। মিস্টার আকিরা চলে যাওয়ার পর বিকেলটা সি বিচে ঘুরেই কাটিয়ে দিল সুদীপ্তরা। কোনো অভিযানে যাওয়ার আগে একটু হালকা মেজাজে সময় কাটাতে পারলে ভালো হয়, স্নায়ুতন্ত্রের বিশ্রাম হয়। তাতে তারা পরবর্তী সময়ে অভিযানের কঠিন ধকল সহ্য করতে পারবে। সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতেই সুদীপ্তদের চোখে পড়েছিল বিরাট বড় একটা হোর্ডিং, শিকোকু সি পার্ক। সেখানে মেরিন অ্যাকোরিয়াম আর স্ক্রু ডাইভিং ইত্যাদির ব্যবস্থা আছে। হেরম্যান হোর্ডিংটা দেখে বললেন, ডুবুরি হবার প্রাথমিক পাঠটা চলো আমরা কাল নিয়ে নেব। ক্রিপ্টিড খুঁজতে আমরা দুজন এর আগে নানা জায়গায় গিয়েছি। কখনো সিংহ মানুষের খোঁজে ইজিপ্টের প্রাচীন মন্দিরে, কখনো ইয়েতির সন্ধানে তুষারাবৃত হিমালয়ে, আবার কখনো বা সবুজ মানুষের খোঁজে পিগমি অধ্যুষিত আফ্রিকার অরণ্য প্রদেশে। কিন্তু সমুদ্রের নিচে কখনো যাবার সুযোগ হয়নি। সে স্বাদটা পূর্ণ করতে হবে। সুদীপ্তও সমর্থন করলো তার প্রস্তাব। পরদিন পরিকল্পনা মতন টিকিট কাটার পর গাইড বলল, আগে আপনারা নিচে নেমে মেরিন অ্যাকোরিয়াম দেখে নিন, তারপর আপনাদের বোটে করে সমুদ্রতে নিয়ে যাওয়া হবে স্কুবা ডাইভিং এর জন্য। পার্কের বেসমেন্টের ওপর একটা ছোট্ট সামুদ্রিক মিউজিয়াম আছে। সেখানে বিভিন্ন ধরনের ঝিনুক, শামুক, মাছ ইত্যাদির ফসিল রাখা আছে। আর অ্যাকোরিয়াম হলো ভূগর্ভে বা বেসমেন্টের নিচে। মিউজিয়াম দেখে নিয়ে অন্যদের সঙ্গে নিচে নামলো সুদীপ্তরা। লম্বা একটা টানেল সোজা চলে গেছে। তার দুপাশে বিরাট খড়ের মতো সারসার অ্যাকোরিয়াম। তাতে খেলে বেড়াচ্ছে নানা ধরনের মাছ আর সামুদ্রিক প্রাণী। কত রঙের বাহার তাদের, কত অদ্ভুত দেখতে। হাতুড়ির মতো মাথাওয়ালা হ্যামার শার্ক, তরোয়ালের মতো মুখওয়ালা শর্টফিশ, প্যারাশুটের মতো দেখতে জ্যান্ত জেলিফিশ, রং বেরঙের ছোট বড় মাছের ঝাঁক। দুপাশে এসব দেখতে দেখতে হেঁটে যাচ্ছিল তারা। হঠাৎ কে যেন কেঁদে উঠল। ব্যাপার কি? সেখানে পৌঁছে সুদীপ্তরাও থমকে গেল। কাচের বিরাট জলাধারের মধ্যে একটা বিশাল অক্টোপাস। কি ভয়ঙ্কর দেখতে তাকে! আকারে সে প্রায় 25 ফুট হবে। ড্যাবড্যাবে চোখে সে তাকিয়ে আছে, আর মাঝে মাঝে সে কাচের পর্দা ভেদ করে সামনের মানুষগুলোকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে। অক্টোপাসটার কোলে একটা বাক্স মতো রাখা, সম্ভবত ওই বাক্সেই তাকে খাবার দেওয়া হয়। বাচ্চাগুলোর সমেত টুরিস্টরা চলে যাওয়ার পর হেরম্যান বললেন, প্রাণীটা যদি বাচ্চাগুলোকে নাগাল পেত তবে কি ভয়ঙ্কর কাণ্ডটা ঘটতো ভাবো। এর ছবি আমি আগে বইতে দেখেছি। ডলফিনি অক্টোপাস 30 ফুট পর্যন্ত বড় হয়। মাংসাশী প্রাণী। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এদের পাওয়া যায়। সুদীপ্ত হেরম্যানের কথায় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই কেউ যেন বলে উঠল, শুধু বাচ্চা নয়, আপনার মতো একজন শক্ত সামর্থ্য পূর্ণবয়স্ক মানুষকেও অনায়াসে পিষে মারতে পারে। জলের নিচে অসীম শক্তি ওদের। সুদীপ্তরা দেখল সুরঙ্গের শেষ মাথার দরজা খুলে বেরিয়ে এসেছেন একজন মাঝবয়সী ভদ্রলোক। চেহারা দেখে মনে হচ্ছে তিনি সম্ভবত জাপানি হবেন। সুদীপ্তরা বেরিয়ে এলো। গার্ড বাইরে অপেক্ষা করছিল। সে তারপর এদের নিয়ে চলল স্কুবা ড্রাইভিংয়ের জন্য। সি পার্কের পেছনটা ছুঁয়ে আছে সমুদ্রকে। কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে একটা যন্ত্রচালিত নৌকা। জনসাথে লোক তাতে আছে। চেহারা দেখে তাদের জাপানি বলে মনে হলেও তাদের মধ্যে একজন রয়েছে ইউরোপিয়ান। তাহলে এই সেই রাইক যার কথা আকিরা বলেছিলেন? হেরম্যান নিজের পরিচয় দিতেই রাইকও চিহ্নিত করতে পারল তাদের। আকিরার মুখে সেও শুনেছে তাদের কথা। সে বলল, ভালোই হলো আপনাদের সঙ্গে আগাম পরিচয় হয়ে। একসঙ্গে তো কাল থেকে বেশ কটা দিন কাটাতে হবে। রাইকের বয়স 30-এর অনেক নিচেই হবে।
হিরম্যান তার উদ্দেশ্যে হেসে বললেন, আপনি ঝিনুক বিশেষজ্ঞ আর বই লিখেছেন শুনে আমার ধারণা ছিল আপনার বয়সটা একটু বেশি হবে। আমার ঠাকুরদা তো নাবিক ছিলেন, অনেক ছোটবেলা থেকে এসব ব্যাপারে আমার আগ্রহ, বিশেষত শামুক ঝিনুক নিয়ে। রাইকের সঙ্গে সামান্য কিছু কথা বলতে না বলতেই দ্রুতগামী বোটটা এসে দাঁড়িয়ে পড়ল পাড় থেকে কিছুটা তফাতে সমুদ্রের মধ্যে। এখানেই নামা হবে জলের নিচে। সুদীপ্ত, হিরম্যান আর রাইককেই প্রথমে পরানো হলো সুইমিং কস্টিউম। নৌকায় অন্য দুজন লোকও সেই পোশাক পরল। তারা জলের তলায় সুদীপ্তদের সঙ্গে যাবে। ডিগবাজি খেয়ে প্রথম ঝাঁপ দিল সুদীপ্ত। জলে ঝাঁপ দেওয়ার পর কয়েকটা মুহূর্ত বাহ্যজ্ঞানহীন অবস্থায় ছিল সুদীপ্ত। চোখের পাতা হয়তো আপনা আপনি থেকেই বুঝে গিয়েছিল। মাটিতে পা ঠেকতে নিচ থেকেই খুলে গেল চোখের পাতা। ভালো করে চারিপাশে তাকিয়ে বিস্ময়ে যেন সে হতবাক হয়ে গেল। তার চেনা চেনা পৃথিবীর সঙ্গে যেন কোনো মিল নেই এই জায়গার। সম্পূর্ণ অচেনা এক জগৎ। তার পায়ের তলায় সাদার বালি গলিচা পেতে রেখেছে কেউ। তার মধ্যে থেকে মাথা তুলেছে অচেনা সব উদ্ভিদ। জলস্রোতে আন্দোলিত হচ্ছে তারা। গালিচার উপর খেলে বেড়াচ্ছে অসংখ্য শামুক, ঝিনুক আর রং বেরঙের মাছের ঝাঁক। বেশ কিছু বড় মাছও আছে। ইতিমধ্যে হিরম্যানও সুদীপ্তর পাশে এসে দাঁড়ালেন। বিস্মিতভাবে তিনিও দেখতে লাগলেন আশ্চর্য জগৎটাকে। তবে রাইক কিন্তু অন্য ডুবুরি দুজনের সঙ্গে অবলীলায় এদিক ওদিক চলে যাচ্ছে। এইভাবেই চলতে লাগলো কিছুক্ষণ। হঠাৎ একসময় তাদের কোমরের দড়িতে টান পড়ল। সঙ্গী ডুবুরি দুজন হাতের ইশারায় বুঝিয়ে দিল যে তাদের সময় শেষ, এবার উঠতে হবে। মাত্র 10 মিনিট সময় বরাদ্দ থাকে। দড়ির টানে এরপর বোর্ডের উপর সবাই উঠে এলো। হেলমেট খোলার পর হিরম্যান মন্তব্য করলেন, অবিশ্বাস্য সুন্দর একটা অভিজ্ঞতা হলো। সমুদ্রের নিচটা এত সুন্দর হতে পারে জানা ছিল না। রাইক বলল, হ্যাঁ, খুব সুন্দর। তবে একটা ব্যাপার বেশ অদ্ভুত লাগলো। কি ব্যাপার? না না, তেমন কিছু নয়। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে সমুদ্রের তলার প্রবাল প্রাচীরটা বড় অদ্ভুত। এত লম্বা প্রবাল প্রাচীর আগে দেখিনি। আপনি তো একজন মুক্ত বিশেষজ্ঞ। আশা করি আপনার সহচর্যে অনেক কিছুই আমরা জানতে পারবো। আপনাদের পেশা কি? আমরা ক্রিপ্টোজুওলজিস্ট, অর্থাৎ ও শব্দের মানে আমি জানি, অর্থাৎ যারা রূপকথা, উপকথা বা পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রাণী খুঁজে বেড়ান। এবার আমার কাছে স্পষ্ট হলো যে কেন আপনারা আকিরার সফরসঙ্গী হচ্ছেন। সেই দানব অক্টোপাসের খোঁজে তো? ঠিক তাই। আপনি কি ওই প্রাণীর অস্তিত্বে বিশ্বাস করেন? সমুদ্রের গভীরে অনেক কিছুই এখনো আমাদের অজানা। তবে দানব অক্টোপাসের গল্প যুগ যুগ ধরে জাহাজিদের মুখে প্রচলিত। কথা বলতে বলতেই বোটে চেপে তারা পৌঁছে গেল পাড়ে। বোট থেকে নেমে রাইক বলল, আবার কাল দেখা হবে। আশা করি আমাদের দিনগুলো ভালোই কাটবে। রাইক চলে যাওয়ার পর সি পার্ক ছেড়ে সুদীপ্তরাও ফেরার পথ ধরল। বিকেলবেলা একবার কিছু সময়ের জন্য সুদীপ্তদের হোটেলে এলেন মিস্টার আকিরা। তিনি এসে জানিয়ে গেলেন আয়োজন মোটামুটি সম্পন্ন। তবে বোট জোগাড় করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। ওই জায়গার বদনাম হয়ে যাওয়াতে কেউ সেখানে রাজি হচ্ছিল না বোট নিয়ে যেতে। শেষ পর্যন্ত 3 গুণ ভাড়া লোভ দেখিয়ে একজনকে রাজি করানো হয়েছে। পরদিন সুদীপ্তদের যখন ঘুম ভাঙল, তখন খোলা জানলা দিয়ে সমুদ্র তটের প্রথম আলো ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। সবে সূর্যোদয় হয়েছে। প্রভাতী কিরণ এসে ছড়িয়ে পড়েছে উন্মুক্ত তটে। সমুদ্রের ছোট ছোট ঢেউ এসে ভাঙছে পারে। ঘুম ভাঙার পর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে হোটেলের বাইরে বেরিয়ে এলো তারা দুজন। সব মিলিয়ে সমুদ্রটা যেন ক্যানভাসে আঁকা ছবির মতো মনে হচ্ছে। এর অল্প সময়ের মধ্যে গাড়ি নিয়ে হাজির হলেন মিস্টার আকিরা। তার সঙ্গে রয়েছে রাইক। সুদীপ্তরা গাড়িতে উঠে বসল। সমুদ্রকে পাশে রেখে চলতে শুরু করলো গাড়ি। হঠাৎ রাইক তাদের দৃষ্টি আকর্ষণ করে বলল, ওই দেখুন। সমুদ্র তটে কে যেন বানিয়ে রেখেছে একটি মারমেড বা মৎস্যকন্যার মূর্তি। হিরম্যান বললেন, এই মৎস্যকন্যাও কিন্তু কৃত্রিম বা লোকগাথার প্রাণী। যুগ যুগ ধরে বহু গল্পকথা প্রচলিত আছে এদের নিয়ে। বহু নাবিক নাকি এদের দূর থেকে দেখেছেন বলেও দাবি করেন। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামল সিকোকু সি পার্কের সামনে। জায়গাটা থেকে সুদীপ্ত আকিরাকে বললেন, আমরা কাল এখানে এসেছিলাম। পার্কের মালিক মিস্টার শিকুর সঙ্গে পরিচয় হলো।
গাড়ি থেকে নামতে নামতে আকিরা বললেন, এখন ওর কাছেই এসেছি। বোটের ব্যবস্থা শেষ পর্যন্ত ওর মাধ্যমেই হয়েছে। বোটের চালক বা পাইলটও ওরই লোক। তবে বোটে বাদবাকি যারা যাচ্ছে তারা আমার নিজস্ব লোক। আর বোটটাও এখানে আছে, সবাইকে এখানেই নামতে হবে। গাড়ি থেকে সেই অক্টোপাসের মাথাওয়ালা তরুণের সামনেই সবাই নামলো। তাদেরকে দেখতে পেয়েই মনে হয় তরুণের আড়াল থেকে বেরিয়ে এলো দুজন লোক, একজন মিস্টার শিকোকু আর অন্যজন বেশ শক্তপোক্ত চেহারার একজন মাঝবয়সী অস্ট্রেলিয়ান। তাদেরকে দেখিয়ে আকিরা বললেন, উনি হলেন বোটের পাইলট মর্গান। তারা দুজন সুদীপ্তর সামনে এসে দাঁড়াবার পর মিস্টার শিকোকু রাইকের দিকে তাকিয়ে বললেন, আপনার সঙ্গে আমার পরিচয়ের সৌভাগ্য হয়নি। আমি কিন্তু আপনার পার্কে এসেছিলাম, স্কুবা ডাইভিংও করেছি। আমার নাম ফ্রেডরিক রাইক, আমি একজন মুক্ত বিশেষজ্ঞ। মিস্টার শিকোকু দুবার বিড়বিড় করলেন, তারপর করমর্দন করে তাদের দিকে হাত বাড়িয়ে দিলেন। আপনাদের যাত্রা শুভ হোক। মিস্টার শিকোকু তরুণের সামনেই দাঁড়িয়ে রইলেন। পাইলট মর্গানকে নিয়ে সবাই এগোলো সমুদ্রের দিকে। কিছুটা এগোতেই সুদীপ্তর চোখে পড়ল বোটটা। বোট মানে একটা ছোটোখাটো লঞ্চ, তার নাম হলো ব্ল্যাক পার্ল। তাছাড়া 4 জন ধীবর আছে বোটে, সব মিলিয়ে লোক সংখ্যা 9 জন। বোটে রয়েছে মুক্ত সংগ্রহের নানা সরঞ্জাম। বোটটার বিশেষত্ব হলো একটা মাস্তুলে পাল গোটানো আছে, অর্থাৎ ইঞ্জিন বন্ধ হলো পালের সাহায্যে চলবে বোটটা। পাইলট মর্গান চালকের আসনে গিয়ে বসলেন। ইঞ্জিন চালু হলো। সুদীপ্তদের নিয়ে সমুদ্রে ভেসে পড়ল ব্ল্যাক পার্ল। ক্রমশ দূরে সরে যেতে লাগলো তটরেখা। ডেকের একটা আচ্ছাদনের নিচে চেয়ার পেতে বসলো সবাই। হেয়ারম্যান জানতে চাইল, পৌঁছতে কত সময় লাগবে? আকিরা জবাব দিলেন, এমনিতে এই দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা লাগে, কিন্তু ও জায়গাতে ডুবো পাহাড় আছে বলে সাবধানে খুব শ্লথ গতিতে যেতে হয়। 1 ঘন্টা 3 সময় লাগবে যেতে। সুদীপ্ত বলল, কাল আমরা সি পার্কের জলের তলায় যখন নামলাম তখন মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি। অদ্ভুত অভিজ্ঞতা। আপনারা যেখানে নেমেছিলেন সেটা অগভীর জায়গা। গভীর সমুদ্রের তলদেশ আরও সুন্দর। সে সৌন্দর্য দেখার সৌভাগ্য মুক্ত সংগ্রহকারী ডুবুরিদের ছাড়া অন্যদের সাধারণত হয় না। আপনারা তো নিশ্চয়ই মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিচে নেমেছিলেন। আমার এই বোটে অমন কয়েকটা জিনিস থাকলেও মুক্ত সংগ্রহকারী জাপানি ডুবুরিরা কিন্তু ওসব ব্যবহার করে না। সিলিন্ডার ছাড়া দম বন্ধ করে নিচে নামে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিচে নামলে অনেকক্ষণ নিচে থাকা যায় ঠিকই, কিন্তু যন্ত্রে ত্রুটি হলে বাতাস প্রচণ্ড বেগে ফুসফুসে প্রবেশ করে ফুসফুস ফাটিয়ে মৃত্যু ঘটায় ডুবুরিদের। বিশেষত গভীর সমুদ্রের তলদেশে জলের প্রচণ্ড চাপে অনেক সময় যন্ত্র বিকল হয়ে এই দুর্ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার উপকূল ভাগ প্রশান্ত মহাসাগরে প্রায় 2000 মাইল বিস্তৃত। পৃথিবীর 80% ঝিনুক তোলা হয় অস্ট্রেলিয়ার উপকূল থেকে। আর এই কাজের সিংহভাগই করে থাকে অক্সিজেন সিলিন্ডারহীন জাপানিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ধীবররা অস্ট্রেলীয় উপকূল থেকে 1200 টন শক্তি সংগ্রহ করেছিল। রাইক বলল, 1917 সালে এই অস্ট্রেলীয় উপকূল থেকে এক ঐতিহাসিক মুক্ত পাওয়া গেছিল। তার নাম দেওয়া হয় স্টার অফ দি ওয়েস্ট। সে সময় এটা $1 লক্ষ বিক্রি হয়, ভাবতে পারেন? আমি শুনেছি আমাদের জাপানি সমুদ্রতলে নাকি দ্বিতীয় মহাযুদ্ধের সময় তার থেকে বড় একটা মুক্ত পাওয়া গিয়েছিল। রক্তবর্ণের পিংপং বলের আকারের একটা মুক্ত। তার নাম দেওয়া হয় স্টার অব দি ইস্ট। জাপান ও জার্মানির যৌথ শক্তি সংগ্রহকারী দল নাকি সেটা সংগ্রহ করেছিল, কিন্তু ঠিক সেই সময়তেই পতন ঘটে 2 দেশের। সেই গলযোগের মুহূর্তে সেই মুক্ত কোথায় হারিয়ে যায় ইতিহাস তার খোঁজ রাখেনি। সেই মুক্ত আজ পাওয়া গেলে কয়েক কোটি ডলার দাম হবে তার। হ্যাঁ, আমিও একটা বইতে পড়েছি স্টার অফ দি ইস্টের কথা। একটা ব্যাপার বলি, সম্পূর্ণ অন্যরকম দেখতে হলেও অক্টোপাস কিন্তু আদতে শামুক ঝিনুক গোত্রের, অর্থাৎ মোলাস্কা শ্রেণীর প্রাণী। স্কুইডও একই গোত্রের। এটা আমার জানা ছিল না। আর দানব অক্টোপাসের গল্প শুনলেও তাতে আমার তেমন বিশ্বাস ছিল না। ওই ভয়ঙ্কর ঘটনা ঘটার পর এখনো মাঝে মাঝে আমার মনে হয় ওটা অন্য কোনো সামুদ্রিক প্রাণী নয় তো। সমুদ্রতলে কত কিছুই তো এখনো আমাদের অজানা। তবে আবার সেই মৃত্যু পথযাত্রী নাবিকের কথা অবিশ্বাস করি কিভাবে? ওই দানবীয় অক্টোপাসের খোঁজ মেলে প্রথম স্ক্যান্ডিনেভিয়ান লোকগাথায়। নরওয়ের উপকথাতেও ওই জীবের বর্ণনা আছে। ওখানে ওদেরকে ক্রাকেন বলে। স্ক্যান্ডিনেভিয়ার ভাষায় ক্রাকেন শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর জন্তু। ক্রাকে থেকে ক্রাকেন শব্দ এসেছে। ক্রাকে শব্দের অর্থ অক্টোপাস। তাদের আকার নাকি 40 থেকে 50 ফুট।
সুরে জড়িয়ে তারা জাহাজ ডুবিয়ে দেয়। মাছের ঝাঁক পরিবেষ্টিত গভীর সমুদ্রের তলদেশে তারা থাকে। সে মাঝে মাঝে ভেসে ওঠে ও নাসারন্ধ্র থেকে জল ছাড়ে। তখন চারপাশে বৃত্তাকার ঢেউয়ের সৃষ্টি হয়। এইভাবেই বর্ণিত হয়েছে সে। কখনো অক্টোপাস, কখনো মুক্ত সংগ্রহের ব্যাপার নিয়ে নানা কথা চলতে লাগলো। আর তার সঙ্গে এগিয়ে চলল বোট। ঘন্টা 2 এগোবার পর বোটের গতি বেশ লত হয়ে এলো। সুদীপ্তরা দেখতে পেল কিছু দূরে জলের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে সার ডুবো পাহাড়। পাইলট মর্গান অতি সাবধানে এগোতে লাগলেন সেদিকে। মাঝে মাঝে একদম থেমে যাচ্ছে বোট, তারপর আবার এগোচ্ছে ডুবো পাহাড়ের ফাঁক করলে। সবাই চুপচাপ হয়ে গেল। কোথাও কোনো ধাক্কা খেলেই চুরমার হয়ে যাবে বোট। কখনো ইঞ্জিন বন্ধ করে, আবার কখনো চালু করে সেই ডুবো পাহাড় শ্রেণীর মধ্যে দিয়ে এগোতে লাগলো বোট। আকিরা ইতিমধ্যে ডেক ছেড়ে পাইলট রুমে মর্গানের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তাকে পথ চেনাচ্ছেন তিনি। প্রায় 1 ঘন্টারও বেশি একটা সময় চলার পর একটা জায়গায় গিয়ে থেমে পড়ল বোটটা। আমরা পৌঁছে গেছি, নোঙর ফেলো। দুজন নোঙর খুলে নামিয়ে দিল জলে। মৃদু ঝাঁকুনি খেয়ে জগদ্দল পাথরের মতো স্থির হয়ে গেল বোটটা। আকিরা আর মর্গান দুজনেই পাইলটের কেবিন ছেড়ে ডেকে এসে পৌঁছলেন। প্রায় 20 ফিট ডুবো পাহাড়ের একটা গা ঘেঁষে দাঁড়িয়েছে বোটটা। সুদীপ্ত ভালো করে চারিদিকে তাকালো। যেদিকে দেখা যায় সেদিকেই কিছু তফাতে জেগে আছে ছোট বড় ডুবো পাহাড়। মর্গান জলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, ডুবো পাহাড় থাকলেও এখানে জল কিন্তু খুব গভীর। হেরম্যানও তাকালেন জলের দিকে, তারপর তাকালেন সুদীপ্তর দিকে। তার মনের ভাষা পাঠ করতে পারল সুদীপ। তিনি বলতে চাচ্ছেন, এই অতল জলের গভীরেই হয়তো কোথাও লুকিয়ে আছে সেই দানবীয় অক্টোপাস, যার গল্প করে আসছেন প্রাচীন জাহাজিরা। যে জলদানব তার সুরে পেঁচিয়ে জাহাজ ডুবিয়ে দিতে পারে। সূর্য প্রায় মাথার ওপর। আমি ঝিনুক সংগ্রহের কাজ করব কাল থেকে, তবে আজ একবার জলের তলাটা দেখে আসা যেতে পারে। তার কথায় সহমত পোষণ করল রাইক। আমারও নিচে নামার ইচ্ছা আছে। হেরম্যান বললেন, আমাদেরও নিচে নামার আগ্রহ আছে। কাল তো আমরা প্রাথমিক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। রাইক বলল, আমার অবশ্য গভীর জলে নামার অভ্যাস আছে, অসুবিধা হবে না। ঠিক হলো। হেরম্যান, সুদীপ্ত, রাইক ও আরও 2জন ডুবুরি নিচে নামবে। ওই ডুবুরিদের মধ্যে একজনের নাম ওশো। প্রথমে ওশো ঝাঁপ দিল, তারপর একে একে সুদীপ্তরা। ঝাঁপ দেওয়ার পর নিচে নামতে নামতে সুদীপ্তর প্রথমে মনে হলো যে সত্যি যেন সে পাতালের দিকে নেমে যাচ্ছে। সত্যি এখানে সমুদ্র খুব গভীর। অবশেষে একসময় মাটিতে পা ঠেকল তার। জলজ উদ্ভিদ এখানে কম। পায়ের তলায় কেউ যেন ঝিনুক গলিচা পেতে রেখেছে। নানা আকারে ধপধপে সাদা ঝিনুক ঝিলিক দিচ্ছে সুদীপ্তদের হেলমেটে লাগানো টর্চের আলোতে। তার উপর খেলে বেড়াচ্ছে রং বেরঙের মাছের ঝাঁক। সুদীপ্তরা মাথা এপাশ ওপাশ ঘোরাতেই আলো গিয়ে পড়তে লাগলো ডুবো পাহাড়ের গুহামুখের গায়ে। তার ভিতর জমাট বাঁধা অন্ধকার। মাঝে মাঝে মাছের ঝাঁক বেরিয়ে আসছে সেখান থেকে। কত অজানা রহস্য সমুদ্রতলের ওই গুহামুখের ভিতর লুকিয়ে আছে কে জানে। সতর্কতা অবলম্বন করে গুহার একেবারে সামনে না গিয়ে কিছুটা তফাতে দাঁড়ালো তারা। একসঙ্গে 3টে টর্চের আলো পড়ল গুহামুখের ওপর। বেশ বড় গুহামুখ। ছোটখাটো একটা হাতি গলে যেতে পারে তার ভিতর, কিন্তু ভিতরে কি আছে তা এত দূর থেকে বোঝা যাচ্ছে না। সেখানে জমাট বাঁধা অন্ধকার। বেশি কাছে যাওয়া নিরাপদ হবে না। হয়তো প্রাণীটা ওর ভিতর থাকতে পারে। ওশো এবার সবাইকে ওপরে ফেরার ইঙ্গিত করল। সবাই ফিরে যাচ্ছিল। হঠাৎ হেরম্যানের চোখে কি একটা জিনিস বাঁধল। কিছুটা তফাতেই মাটিতে পড়ে আছে সেটা। গোলাকৃতি কোনো ঝিনুক নাকি? ছোট বলের মতো নিটোল একটা ধবধবে কিছু। হাত দিয়ে তার আশপাশের ঝিনুকগুলো সরাতেই একটা অদ্ভুত জিনিস আত্মপ্রকাশ করল। বলের মতো জিনিসটা আসলে মানুষের মাথার খুলি। ওটাই কি সেই হতভাগ্য ধীবরের মাথার খুলি? ঝিনুকের চাদরের আড়াল থেকে বেরিয়ে এলো আস্ত একটা কঙ্কাল। আশ্চর্যের ব্যাপার, তার হাতে একটা লোহার শিকল বাঁধা। সেটা আবার বাঁধা আছে তলদেশে কোনো লোহার খুঁটিতে। মাংসহীন কঙ্কাল থেকে খুব সহজেই সেটা ছিন্ন করা গেল। তারপর সেই কঙ্কালটা নিয়ে সবাই ভেসে উঠল উপরে। কঙ্কালটা ডেকের উপর সূর্যালোকে শোয়াতেই সবাই তার উপর ঝুঁকে পড়ল। না, এটা সেই ধীবরের কঙ্কাল নয়। কত বছর ধরে এই দেহটা জলের তলায় ঘুমিয়েছিল কে জানে।
কত বছর পর সেটা পৃথিবীর আলো দেখলো সেটাই বা কে জানে। অনেক প্রাচীন কঙ্কাল, তার সর্বাঙ্গে লেগে রয়েছে নুনের প্রলেপ। কঙ্কালটা দেখার পর মর্গ্যান মন্তব্য করলেন, হয়তো ডুবো পাহাড়ে ধাক্কা লেগে জাহাজ ডুবে লোকটার মৃত্যু হয়েছিল। আবার এমন হতে পারে যে লোকটা কোনোভাবে মারা যাওয়ার পর জাহাজ বা নৌকো থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, যেভাবে সমুদ্রে নাবিকদের আন্তৃষ্টির কাজ করা হয়ে থাকে সেভাবে। ওশো সঙ্গে সঙ্গে বলল, ব্যাপারটা সম্ভবত তা নয়। ওর পায়ে একটা শিকল বাঁধা ছিল, আর সেটা আবার গুহার সামনে একটা লোহার খুঁটিতে বাঁধা ছিল। লোকটাকে সম্ভবত খুন করা হয়েছে। হিরম্যান বললেন, এমন হতে পারে ওই দানব অক্টোপাসের খাদ্য বানাবার চেষ্টা করা হয়েছিল ওকে। হিরম্যানের মাথায় সবসময় সেই দানব অক্টোপাসের ভাবনাই ঘুরে চলেছে। এখন সবাই মিলে এটাই ঠিক করা হলো যে কঙ্কালটাকে কি করা হবে। সেটা কি সমুদ্রের জলে দিয়ে দেওয়া হবে নাকি ডেকে রাখা হবে? তারপর ঠিক হলো ডেকের একপাশে সিন্দুকটার মধ্যেই রাখা হবে। সেই ভাবনা মতো কঙ্কালটাকে ধরাধরি করে তুলতে যাচ্ছিল সবাই। ঠিক তখনই সুদীপ্তের নজরে একটা জিনিস পড়ে। সে বলল, আরে, এর হাতে একটা আংটি দেখছি। ডান হাতের অনামিকায় এখনো আংটিটা রয়ে গেছে। ওশো আংটিটা খুলল আঙুল থেকে। জামায় সেটা ঘষার পরে সূর্যকিরণে ঝিলিক দিয়ে উঠল আংটিটা। সোনার আংটি। হাতে হাতে ঘুরতে লাগলো সেই আংটিটা। সুদীপ্তর হাতেও এলো এক সময়। আংটির মধ্যে আঁকা আছে একটা অক্টোপাসের নিখুঁত ছবি। সবাই সেটা দেখার পর রাউত বলল, এটা কি আমি আমার কাছে রাখতে পারি? কঙ্কালটাকে আমি উদ্ধার করেছি। কিন্তু মর্গ্যান বেঁকে বসলেন। সে বলল যে বোটের নিয়ম হলো সমুদ্রের তলদেশ থেকে যদি কোনো সম্পত্তি উদ্ধার হয় তবে সেটা বোট চালকের, কিন্তু আপাতত সিন্দুকেই গচ্ছিত থাক। কঙ্কালটাকে ধরাধরি করে ডেকের একপাশে সিন্দুকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। বেশ বেলা হয়েছে। আকিরা বললেন, এবার আমরা যে যার কেবিনে ফিরে বিশ্রাম নিই। খাবার কেবিনেই পৌঁছে যাবে। কেবিনে ঢোকার পর হিরম্যান বললেন, আংটির ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অক্টোপাসের চিহ্ন আঁকা আছে ওতে। হয়তো ওই জলদানব ওই গুহার মধ্যেই আছে। কঙ্কাল আর আংটিটা কোনো ইঙ্গিত দিচ্ছে তার। কিছু সময়ের মধ্যেই খাবার চলে এলো। খাওয়া দাওয়া সেরে হিরম্যান বসল একটা বই নিয়ে। সারা বোট যেন কেমন নিস্তব্ধ। সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। সুদীপ্ত রাইকের কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার দিকে পেছন ফিরে চেয়ারে বসে আছে রাইক। তার হাতে একটা ফটোগ্রাফ আর অন্য হাতে একটা আতস কাচ। সেটা দিয়ে ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। সুদীপ্ত তার নাম ধরে ডাকতে মৃদু চমকে সে পিছনে ফিরে বলল, ভিতরে এসো। সুদীপ্ত ঘরের মধ্যে পা রেখে তাকে জিজ্ঞাসা করল, ওটা কিসের ছবি? ছবিটা তার দিকে এগিয়ে দিয়ে রাইক বলল, এই ছবিটা বহু বছর ধরে আমার কাছে আছে। পারিবারিক সম্পত্তি, আমার ঠাকুরদার ছবি। সুদীপ্ত হাতে নিয়ে তাকালো ছবিটার দিকে। বেশ পুরনো আর বিবর্ণ ছবি। সামরিক পোশাকে 5 জন লোক তাদের মধ্যে রয়েছে। এদের মধ্যে একজন সম্ভবত ইউরোপিয়ান আর অন্যরা জাপানিজ বা চাইনিজ হবে। ক্লোজড ফটোগ্রাফ। রাইক বলল, মাঝের লোকটা আমার ঠাকুরদা। জার্মান নৌবাহিনীর অ্যাডমিরাল ছিলেন। সাবমেরিনের পিঠের ওপর বসে ছবিটা তোলা। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ের ছবি। আর অন্যরা? অন্যরা সবাই জাপানিজ নেভি অফিসার। সে সময় জাপান জার্মানি একসঙ্গে লড়ছিল। সারা পৃথিবী তখন যুদ্ধে মত্ত। রাইক আরও কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মিস্টার মর্গ্যান ঘরে ঢুকলেন। তিনি হাত বাড়িয়ে ছবিটার দিকে ভুরুকুচকে তাকিয়ে রইলেন। তারপর কোনো কথা না বলে আবার বেরিয়ে গেলেন। সুদীপ্ত রাইক ডেক চেয়ারে এসে বসল। রোদের তেজ এবার কমে এসেছে। বেশ আরাম লাগছে শরীরে। ইতিমধ্যে কেবিন ছেড়ে বেরিয়ে এসেছেন হফম্যান আর আকিরা। তারা সুদীপ্তদের সঙ্গে যোগ দিল। নানা আলোচনা শুরু হলো। হফম্যান একসময় অন্যদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, গুহার সামনে রাখা ওই কঙ্কালটার সম্বন্ধে আপনাদের অভিমত কি? আকিরা জবাব দিল, ঠিক বুঝতে পারছি না, তবে একটা জিনিস স্পষ্ট যে এই জায়গাতে সমুদ্রের তলে একসময় মানুষের আনাগোনা ছিল। তারা মুক্ত সংগ্রহকারী ধীবরও হতে পারে, আবার অন্য কোনো লোকজনও অজানা কোনো কারণে নিচে নেমে থাকতে পারে। এমনও তো হতে পারে ওই গুহার মধ্যে জলদস্যুদের গুপ্তধন লুকানো আছে। জলদস্যুরা কেমন করে তাদের সম্পদ লুকিয়ে রাখত সে গল্প জানো তো। কোনো নির্জন দ্বীপে গুপ্তধন লুকাবার জন্য তারা তাদের সিন্দুক নিয়ে নামত। এরপর জলদস্যু সর্দার লটারির মাধ্যমে তারই একজন সহচরকে নির্বাচিত করত, তার সঙ্গে তলোয়ার বা পিস্তল নিয়ে ডুয়েল লড়ার জন্য।
দ্বন্দ্বযুদ্ধে যে পরাজিত হতো তার দেহ শিকল দিয়ে ওই সিন্দুকের সঙ্গে বেঁধে সিন্দুকটা সেই দ্বীপের কোনো একটা গুহাতে লুকিয়ে রাখা হতো বা মাটিতে পুঁতে দেওয়া হতো। তারপর আবার পাড়ি দিত সমুদ্রে। হতভাগা সেই ব্যক্তির আত্মা নাকি প্রেত হয়ে পাহারা দিত সেই রত্নপেটিকা। সাধারণত দস্যু সর্দারের অনুচরীরা প্রেত হতো, আর দৈবাত সর্দার পরাজিত হলে তার স্থলাভিষিক্ত হতো সেই অনুচর। সুদীপ্ত বলল, আমাদের দেশের গুপ্তধন লুকানোর গল্পেও এরকম ঘটনার কথা বলা আছে। মাটির নিচে গুপ্তধনের সঙ্গে বাচ্চা ছেলেদের নামিয়ে ওপর থেকে ঘরের মুখ বন্ধ করে দেওয়া হতো। ছেলেদের প্রেতাত্মা নাকি আগলে রাখত সেসব সম্পদ। ওদের বলা হতো জক। গল্পগুলো বেশ ভালোই, তবে এত নির্জন জায়গা থাকতে সমুদ্রতলে জলদস্যুরা গুপ্তধন রাখবে কেন? বিশেষত যখন সেটা নিজেদের পক্ষে উদ্ধার করাই কঠিন। আমার ধারণা লোকটা ঝিনুক সংগ্রহকারী ডুবুরি হবে। এই জায়গাতে মুক্ত সংগ্রহ করতে নামত, ওটা ওর প্রিয় জায়গা ছিল। অনেকে যেমন তার মৃত্যুর আগে বলে যায় যে তাকে কোথায় কবর দিতে হবে, ঠিক তেমনি ওই লোকটাও মৃত্যুর আগে বলে গেছিল তার প্রিয় জায়গাতেই তাকে কবর দেবার কথা। সেজন্য ওখানে ওভাবে সমাধি দেওয়া হয়েছিল। হিরম্যান বললেন, বাহ, এটাও বেশ যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা। আর কঙ্কালের হাতের অক্টোপাসের ছবি খোদাই করা ওই আংটিটা সম্বন্ধে আপনার ধারণা কি? বিশেষত এখানে ওই গুহার সামনে অক্টোপাসের আক্রমণেই মিস্টার আকিরার সঙ্গী 2 ধীবরের মৃত্যু হয়েছে বলে বলা হচ্ছে। মর্গ্যান জবাব দিলেন, দেখুন, নাবিকদের হাতে প্রায়শই সামুদ্রিক বিভিন্ন প্রাণীর ছবি থাকে। এই দেখুন, আমার হাতের এই অংশটিতে যেমন মারমেড বা মৎস্যকন্যার ছবি আঁকা। অক্টোপাসের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই বলেই মনে হয়। আকিরা হিরম্যানকে বললেন, ধরুন যদি সেই জলদানবকে আমরা দেখতে পেলাম, তবে সেক্ষেত্রে বাইরের পৃথিবীর কাছে কিভাবে তার অস্তিত্ব প্রমাণ হবে? এখানকার সেই ভয়ঙ্কর ঘটনার কথা যেমন অনেকে বিশ্বাস করেছে, তেমনি এদেশের বেশ কয়েকটা দৈনিক সংবাদপত্রে বেশ কিছু নামকরা বিজ্ঞানীরা লিখেছেন যে অমন দানব অক্টোপাসের কোনো অস্তিত্বই থাকতে পারে না। ডুবুরি দুজনের অন্য কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, আর সে ব্যাপারটা ধামাচাপা দেবার চেষ্টা করছি। হিরম্যান বললেন, শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত পণ্ডিত প্রবররা অনেক সময় অনেক কিছু বিশ্বাস করেন না। আপনাদের ওই দেশের ক্যাঙ্গারুর অস্তিত্ব তো 100 বছর আগে ইউরোপীয়রা বিশ্বাস করতো না, ঠিক যেমন সভ্য পৃথিবীর বিশ্বাস করতো না ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপে কোমোডো ড্রাগনের কথা। অথচ সব কিছুই ছিল। আমি একটা বিশেষ ধরনের ছোট্ট ক্যামেরা এনেছি, যাতে জলের তলের ছবি তোলা যায়। আমরা বা আপনার লোকেরা তাদের ছবি তুলতে পারবে। চেষ্টা করব প্রাণীটার ছবি তুলে তার সভ্য পৃথিবীর সামনে উপস্থিত করার। নানা আলোচনা চলতে লাগলো। সূর্য ডুবে গেল এক সময়ে, তারপর ধীরে ধীরে চাঁদ উঠল। মুক্তোর মতোই নিটোল, স্নিগ্ধ আর গোল চাঁদ। মৃদু ঢেউ খেলছে সমুদ্রের বুকে। অপূর্ব সুন্দর লাগছে চারপাশ। সুদীপ্তরা শহরের মানুষ, এ দৃশ্য তাদের চোখে পড়ে না। তন্ময়ভাবে সুদীপ্ত, হিরম্যান আর রাইক চেয়ে রইল সমুদ্রের দিকে। অনেকক্ষণ বসে থাকার পর যে যার কেবিনে ফিরল। ঘরে ফিরে হিরম্যান বলল, প্রথম দিনটা তো ভালোই কাটলো। আগামীকাল থেকে তো ঝিনুক তোলা শুরু হবে। ডুবুরিদের সঙ্গে পালা করে আমি তুমিও নিচে নামবো। দেখি যদি তার দর্শন মেলে। আর রাতটা একটু সজাগ থেকো, বলা যায় না, কিছু ঘটতেও পারে। খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ল সুদীপ্তরা। মাঝরাতে হঠাৎ এমনিই ঘুম ভেঙে গেল সুদীপ্তর। তার খাটের পাশেই একটা গোলাকার জানলা আছে, তা দিয়ে বাইরে তাকালো সুদীপ্ত। চাঁদের আলো এসে পড়েছে ডেকে। বাইরে কেমন একটা যেন অদ্ভুত আলো আধারি খেলা করছে। হঠাৎ সুদীপ্তের খেয়াল হলো কে যেন একজন দাঁড়িয়ে আছে ডেকের এক পাশে, সেই কাঠের সিন্দুকটার সামনে, যার মধ্যে কঙ্কালটা রাখা। লোকটার পরনে বর্ষাতি বা ওভারকোটের মতো কিছু। পেছনে ফিরে সিন্দুকটার উপর ঝুঁকে পড়ে সে কি একটা যেন দেখছে। লোকটার আকৃতি দেখে মনে হলো যে সেই লোকটা রাইক হলেও হতে পারে, কিন্তু সে নিশ্চিত হতে পারল না। আকিরা বা মর্গানের উচ্চতাও ওরকম মাঝারি ধরনের, কিন্তু এত রাতে সে ওখানে কি করছে? একটু ইতস্তত করে বিছানা ছেড়ে উঠল সুদীপ্ত। তারপর সন্তর্পণে দরজাটা খুলল, কিন্তু ওই দরজাটা খুলতে যতটুকু সময় লাগলো তার মধ্যেই কোথায় যেন মিলিয়ে গেল লোকটা। সিন্দুকটা সেখানেই রয়েছে, কিন্তু সেই লোকটা আর সেখানে নেই। চারপাশের কেবিনের দরজাগুলোও সব বন্ধ। তাহলে কি সে ভুল দেখল লোকটাকে? সুদীপ্ত নিজের জায়গায় এসে শুয়ে পড়ল। পরদিন ভোরে প্রচণ্ড চিৎকার চেঁচামেচির শব্দে ঘুম ভাঙল সুদীপ্তর। কিছু একটা নিশ্চয়ই হয়েছে। সেই দানব অক্টোপাস দেখা দিয়েছে নাকি?
হেরম্যান বললেন, তাড়াতাড়ি বাইরে চলো। সুদীপ্তরা বেরিয়ে দেখল রাইকের কেবিনের সামনে সবাই জড়ো হয়ে আছে। সবার চোখে মুখেই একটা উত্তেজনার ভাব। সুদীপ্তরা সেখানে যেতেই আকিরা ইশারা করে ঘরের ভেতরটা দেখালেন। খাটের ওপর সাদা চাদর মুড়ি দিয়ে উবুর হয়ে পড়ে আছে একজন। তার পিঠটা রক্তে ভেসে যাচ্ছে, সম্ভবত ছুরিকাঘাত। আকিরা বললেন, ওর নাম সামুরা। মিনিট খানেক আগে বোটের একজন ধীবরকে ডাকতে এসে এই দৃশ্য দেখতে পেয়েছে। মর্গ্যান বললেন, কিন্তু এ ঘরে ও এলো কি করে? মিস্টার রাইক, এটা তো আপনার ঘর। রাইক একটু আমতা আমতা করে বলল, আসলে আমার ঘরের জানলাটা খুলছিল না, বড্ড গুমোট লাগছিল। তাই রাতে শোবার আগে পাশের ঘর থেকে ওকে ডেকে তুলে আমার শোবার জায়গা বদল করি। মর্গ্যান তাকে আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই বিছানাতে পড়ে থাকা লোকটা ছটফট করে উঠল। সে যেন জ্ঞান ফিরে পেয়েছে। সে অস্পষ্টভাবে বলল, কাউকে দেখিনি। হঠাৎ ঘুমের মধ্যে পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হলো, তারপরে আর কিছু মনে নেই। এই বলে সে আবার অজ্ঞান হয়ে গেল। আকিরা বললেন, ফার্স্ট এড বক্স আনো এখনই, আর ডেক থেকে নৌকা নামাও। ক্ষতটা বেশ গভীর, তবে ওকে বন্দরে নিয়ে যেতে পারলে হয়তো বেঁচে যাবে। ফার্স্ট এড বক্স এনে লোকটার ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধতে শুরু করলো। আকিরাও হাত লাগালেন তাতে। ওশু হঠাৎ বলে উঠল, আমি যেন ঘুমের ঘোরে কাল ডেকের ওই কাঠের সিন্দুকটার সামনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার কথা শোনা মাত্রই সুদীপ্ত বলে উঠল, আমিও একই দৃশ্য দেখেছি, ভেবেছিলাম আমি হয়তো ভুল দেখেছি। হেরম্যান সঙ্গে সঙ্গে বললেন, কেউ মাঝ সমুদ্র থেকে বোটে উঠে না আসুক। বোট ডাঙা ছাড়ার আগেই এ বোটে লুকিয়ে উঠে বসে নেই তো? ওই সিন্ধুকের ওখানটাকে দেখি, ওর আড়ালে ঘাপটি মেরে থাকতে পারে কেউ। সারা বোটের চারিদিক ভালো করে খুঁজতে হবে। তার কথা শুনে সবাই একসঙ্গে ছুটল একপাশে পড়ে থাকা সিন্দুকটার দিকে। না, তার আড়ালে কেউ নেই, কিন্তু ভেতরে একটা দৃশ্য অপেক্ষা করছিল সবার জন্য। শোয়ানো কঙ্কালটা ধরে রয়েছে একটি রক্তমাখা তীক্ষ্ণ ছুরি। এই অবস্থা দেখে একজন ধীবর আতঙ্কে ভূত ভূত বলে চিৎকার করে উঠল। তার কথা শুনে অন্যরুবুরিরাও ছুটে এলো। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা ডেকে। আকিরা ছুরিটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে বললেন, বেশ দামি ছুরি, হাতলটা মুক্ত খচিত। সাধারণত পয়সাওয়ালা মুক্ত ব্যবসায়ীরা এই ছুরি রাখে। মর্গান, আপনি আপাতত ছুরিটা আপনার জিম্মায় রাখুন। অনেকেই বলছে যে এই জায়গায় থাকার সমীচীন বলে মনে হচ্ছে না। এটা একটা অভিশপ্ত জায়গা, তারা বোট নিয়ে ফিরে যেতে চায়। এই কথা শুনে প্রাথমিকভাবে সবাই নিশ্চুপ হয়ে গেলেও রাইক হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করে বলল, আমরা ভূতের ভয়ে পালিয়ে যাব? না, আমরা ফিরবো না। তাছাড়া আমি অনেক অর্থ ব্যয় করে এখানে এসেছি। হেরম্যানও বেশ দৃঢ়ভাবে বললেন, আমারও এই অভিমত। দানব অক্টোপাসের রহস্য উদ্ঘাটন না করে আমিও ফিরতে চাই না। সামুরাকে খুনের চেষ্টা, কঙ্কালের হাতে ছুরি ধরিয়ে কেউ হয়তো ভয় দেখিয়ে আমাদের এখান থেকে তাড়াবার চেষ্টা করছে। মর্গ্যান বললেন, কিন্তু আমি যদি বোট থেকে নেমে যাই তাহলে আপনারা কি করবেন? রাইক বেশ দৃঢ়ভাবে বলল, সে আপনার ইচ্ছা, তবে তাতে তেমন অসুবিধা হবে না। আমার 2 পুরুষ জার্মান নেভিতে কাজ করেছে। আমিও জার্মান নেভিতে ভলেন্টিয়ার হিসেবে ট্রেনিং নিয়েছি। এই বোট থেকে শুরু করে সাবমেরিনও চালাতে পারি আমি। সুদীপ্ত বেশ অবাক হয়ে গেল তার কথা শুনে। আর মর্গ্যান কেমন যেন ম্রিয়মান হয়ে বললেন, ঠিক আছে, তাহলে থাকি। বোট ছেড়ে সবাই চলে যাওয়ার পর কিছুক্ষণ পর হেরম্যান আকিরাকে বললেন, আমি আর সুদীপ্ত একবার জলের নিচে ঘুরে আসতে চাই। আপনার আপত্তি আছে? আকিরা একটু ইতস্তত করে বললেন, আপত্তি নেই, তবে সঙ্গে থাকতে পারবো না। দুজনকে তো ওপরে থাকতে হবে আপনাদের ওপরে টেনে তোলার জন্য। মর্গ্যান ইতিমধ্যে তার কেবিনে ফিরে গেছেন। রাইক আকিরাকে বলল, ঠিক আছে, আমি টেনে তোলার কাজে সাহায্য করব। হেরম্যান বললেন, আমি একটু ঘর থেকে আসছি, তারপর জলে নামবো। মিনিট 3 মধ্যেই ফিরে এলেন হেরম্যান। তার হাতে একটা ছোট বাক্স। রাইক জিজ্ঞাসা করল, আপনার হাতে কি? বাক্স? কটা ঝিনুক সংগ্রহ করব, দেখি যদি মুক্ত পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে নিল সুদীপ্তরা। অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা করার পর প্রথমে হেরম্যান আর তারপর সুদীপ্ত ঝাঁপ দিল জলে। আবার সেই আশ্চর্য পৃথিবীতে পৌঁছে গেল তারা। পায়ের নিচে ঝিনুকের বিছানা, চারিদিকে ডুবো পাহাড়ের তলদেশের গুহা। হেরম্যান এগুলেন সেই বিশাল গুহাটার দিকে। তার পিছনে তাকে অনুসরণ করল সুদীপ্ত।
গুহাটার কিছুটা সামনে এসে দাঁড়িয়ে পড়লেন হেরম্যান। গুহার সামনেটা কেমন যেন একটা থমথমায় পরিবেশ। হেরম্যান নিচু হয়ে একটা বাক্স খুলে কি একটা ছোট জিনিস মাটিতে বসিয়ে দিয়ে ঝিনুক দিয়ে চাপা দিলেন। তারপর সুদীপ্তকে ইশারা করলেন ওপরে ভেসে ওঠার জন্য। ওপরে ওঠার পর রাইক জানতে চাইল, কি দেখলেন? হেরম্যান জবাব দিলেন, তেমন নতুন কিছু চোখে পড়ল না। ডুবুরির পোশাক ছেড়ে সুদীপ্তরা কেবিনে ফিরে আসার পর সুদীপ্ত হেরম্যানকে জিজ্ঞাসা করল, ওটা কি বসিয়ে এলেন? হেরম্যান তার ব্যাগ থেকে ছোট্ট একটা মনিটরের স্ক্রিন বার করল। এ দেখো, এটা একটা ক্যামেরা। জলতলে অন্ধকারেও ও ক্যামেরা ছবি তুলে এখানে পাঠাতে পারে। ওই দানব অক্টোপাস যদি গুহা ছেড়ে বেরিয়ে আসে তবে সে ধরা পড়বে ক্যামেরাতে। হয়তো সে কাছেই আছে। নিশ্চয় খেয়াল করেছ মাছের ঝাঁকগুলো আর নেই। সত্যি সত্যি ফুটে উঠেছে জলতলের ছবি, সেই গুহামুখ। সেই দিকেই তাক করা আছে ক্যামেরা। সারা দুপুর ওরা নিজেদের কেবিনেই বসে কাটিয়ে দিল। মাঝে মাঝে অবশ্য মনিটরটা খুলে দেখেছিল হেরম্যান, কিন্তু গুহামুখের সেই একই ছবি ধরা দিচ্ছে বারবার। বিকেলে আলো একটু নরম হয়ে আসতেই তারা ডেকে এসে দাঁড়ালো। আকিরাও এবার তার কেবিন ছেড়ে সুদীপ্তদের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে থাকার পর তিনি বললেন, কেন জানি আমার এই পরিবেশটা ভালো লাগছে না। ভূতের ভয় নয়, আমার মনে হচ্ছে অশুভ কিছু যেন ঘটতে চলেছে। হয়তো আমাদের ফিরে যাওয়াই ভালো। ব্যাপারটা আপনারা একটু ভাববেন। আর একটা দিন দেখি, তারপর ভাববো ফিরবো কিনা। আকিরা আর কোনো কথা না বলে নিজের কেবিনের দিকে চলে গেলেন। একটু পরেই হন্তদন্ত হয়ে কেবিন ছেড়ে বেরিয়ে এলো রাইক। সে সুদীপ্তকে জিজ্ঞাসা করল, আচ্ছা, কাল আমার কেবিনে তোমাকে আর মর্গানকে আমি যে ফটোগ্রাফটা দেখালাম, সেটা তোমরা দেখার পর আমাকে তুমি ফেরত দিয়েছিলে তো? হ্যাঁ, তুমি তো সেটা তোমার ব্যাগে রাখলে। কেন, কি হয়েছে? ওটা খুঁজে পাচ্ছি না। এই বলে সে আবার দ্রুত ফিরে গেল তার কেবিনে। সে চলে যাওয়ার পর ফটোগ্রাফের ব্যাপারটা সুদীপ্ত হেরম্যানকে বলল। রাইকের আচরণ সত্যি একটু অদ্ভুত। ওই কি ছুরি মারল ডুবুরিটাকে? কিন্তু তার কারণ কি? সূর্য ডুবে গেল এক সময়, তারপর চাঁদও উঠল। এদিনের চাঁদটা কেমন যেন ফ্যাকাশে আর ম্রিয়মান। অস্পষ্ট চাঁদের আলোতে আশেপাশে জেগে থাকা ডুবো পাহাড়গুলোকে কেমন যেন ভুতুরে বলে মনে হচ্ছে, যেন এরা এক একটা সব জলদানব। ডেক ছেড়ে একসময় নিজেদের কেবিনে ফিরে এলো তারা। আজকে রাতটা সতর্ক থাকতে হবে। তখন শেষ রাত হবে। ডেকের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটু তন্দ্রা এসে গেছিল সুদীপ্তর। হেরম্যানের ধাক্কায় হুঁশ ফিরল তার। হেরম্যান চাপা স্বরে বললেন, ওই দেখো। তাকালো সুদীপ্ত। একজন লোক সন্তর্পণে এগিয়ে যাচ্ছে রেলিংয়ের দিকে। তারপর রেলিং টপকে জলে নেমে গেল। হেরম্যান বললেন, সিলিন্ডার নিয়ে যখন নামলো তখন বেশি সময়ের জন্যই নামলো। মনিটরটা চালু করি, দেখি লোকটাকে ক্যামেরায় ধরা যায় কিনা। সুদীপ্ত টেবিল থেকে মনিটরটা আনতে যাচ্ছিল, ঠিক সেই সময় তাদেরকে অবাক করে দিয়ে আরও একজন হাজির হলো ডেকে। তারও পরনে ডুবুরির পোশাক। তারপর রেলিংয়ের কাছে গিয়ে প্রথম জনের মতোই রেলিং টপকে সমুদ্রে নেমে গেল। হেরম্যান টেবিলের কাছে গিয়ে মনিটরটা চালু করল। পর্দায় ভেসে উঠল সমুদ্রতলের সেই গুহামুখের প্রতিচ্ছবি। কিছুক্ষণের মধ্যেই এক ডুবুরি ধরা দিল ক্যামেরায়। গুহার সামনে এসে দাঁড়ালো সে। তারপর টর্চ জ্বালিয়ে আলো ফেললো গুহার ভেতর। সুদীপ্তর অবশ্য দেখতে পেল না গুহার ভেতরটা। আস্তে আস্তে ডুবুরি ঢুকে পড়ল গুহার ভিতরে। এমন সময় দ্বিতীয় ডুবুরির আবির্ভাব। সে বেশ কিছুক্ষণ গুহার সামনে দাঁড়ালো, তারপর গুহার মধ্যে ঢুকে পড়ল। উত্তেজিত সুদীপ্তরা চেয়ে রইল মনিটরের দিকে। মিনিটের পর মিনিট কেটে যেতে লাগলো। 15 মিনিট পর একজন ডুবুরি গুহা থেকে বেরিয়ে এলো। সাঁতরে ক্যামেরার বাইরে চলে গেল সে। হেরম্যান বললেন, বাইরে নজর রাখো, নিশ্চয়ই সে এবার বোটে এসে উঠবে। আর একজন দেখি গুহা ছেড়ে কখন বেরোয়। তবে ও গুহায় অক্টোপাস নেই বলেই মনে হয়। থাকলে ওরা আর ভিতরে ঢুকতো না। কথাটা শেষ করে স্ক্রিনে যেটা ফুটে উঠল তা দেখে হেরম্যান আর সুদীপ্ত চমকে উঠল। হেরম্যানের আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে গুহার ভেতর থেকে আবির্ভূত হলো সত্যি এক দানবাকৃতি অক্টোপাস। তার সুরগুলো প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হবে। মাথাটা ছোটোখাটো একটা হাতির মতন। ভয়ঙ্কর কুৎসিত এক প্রাণী, ঠিক যেমন অক্টোপাসের ছবি আঁকত প্রাচীন নাবিকেরা। প্রাণীটা গুহা থেকে বেরোতেই একটা ঘূর্ণি শুরু হলো জলতলে। সবকিছু কেমন যেন অস্পষ্ট হয়ে গেল। সেই অস্পষ্টতা যখন কাটলো তখন প্রাণীটা আর সেখানে নেই। হেরম্যান বললেন, প্রাণীটা কি পিছু ধাওয়া করলো লোকটার?
তার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মৃদু কেঁপে উঠল বোটটা। সুদীপ্তরা তাকালো ডেকের দিকে। যেখান থেকে নোঙর নামানো হয়েছে সেই নোঙর বেয়ে একজন উঠে আসছে, আর ঠিক সেই সময় বোটের গায়ে জলোচ্ছ্বাসের মধ্যে থেকে উঠে এলো দুটো বিরাট সুর। মুহূর্তের মধ্যে তারা ডুবুরিকে পেঁচিয়ে ধরে অদৃশ্য হয়ে গেল সমুদ্রের মধ্যে। সুদীপ্তরা ঘটনার আকস্মিকতায় এতটাই বিহ্বল হয়ে গেল যে সে সময় কি করবে কিছুই বুঝে উঠতে পারল না। মনিটরের পর্দার দিকে তাকিয়েও কিছু বোঝা যাচ্ছে না, সেটা কালো হয়ে গেছে। সম্ভবত অক্টোপাসের সুরের দাপাদাপিতে কোনো কিছু চাপা পড়েছে ক্যামেরার উপর। কিংকর্তব্য বিমূঢ়ের অবস্থায় আরও কিছুক্ষণ সময় কেটে গেল। হিরম্যান বললেন, চলো বাইরে চলো, সবাইকে ডাকি, দেখি কাকে নিয়ে গেল অক্টোপাসটা। সবাইকে ডাকতে শুরু করলো তারা। আকিরা প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়ে এলেন। কি হয়েছে? বোটের দুলুনিটা আমিও টের পেয়েছি, তাতেই আমার ঘুম ভাঙল। তারপর শুনলাম আপনাদের চিৎকার। হিরম্যান তার কথার কোনো জবাব না দিয়ে প্রথমে ছুটলেন রাইখের কেবিনের দিকে। কেবিনের দরজা ধাক্কাতেই খুলে গেল, কিন্তু কেবিনের ভেতরে কেউ নেই। হিরম্যান বলল, বোট থেকে একজন জলে নেমেছিল। কেবিন থেকে আমরা দেখতে পেলাম সে জল থেকে ডেকে ওঠার সময় একজোড়া অক্টোপাসের সুর তাকে জলে টেনে নিল। সুদীপ্ত বলল, সম্ভবত রাইককে, কারণ সে কেবিনে নেই। আকিরার মুখ যেন ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তিনি শুধু বললেন, উনি রাতে কেন জলে নামলেন? মর্গ্যান বলল, ওই লোকটাকে বরাবরই সন্দেহজনক বলে মনে হয়েছে আমার। চলুন জলে আলো ফেলে দেখি। জলে ফেলা হলো জোরালো আলো, কিন্তু কোথাও কিছু চিহ্নমাত্রও নেই। কিছুক্ষণ খোঁজার পর আকিরা বললেন, আলো না ফুটলে কিচ্ছু হবে না। এভাবে ডেকের উপরে দাঁড়ানো নিরাপদ নয়। আবার সেই দানবের সুর যে কোনো মুহূর্তে উঠে এসে আমাদের কাউকে টেনে নিয়ে যেতে পারে। আমরা বরং কেবিনে ফিরে গিয়ে আলো ফোটার অপেক্ষা করি। আকিরার গলায় স্পষ্টই ভয়ের আভাস ধরা দিল। সবাই যে যার কেবিনে ফিরে গেল। কেবিনে ফিরে হিরম্যান বললেন, জলের তলায় যত বিপদে আমাদের জন্য অপেক্ষা করে থাকুক, কাল আমি জলে নামবই। দেখি যদি রাইখের খোঁজ মেলে। তাছাড়া দ্বিতীয় লোকটা কে ছিল? সে কি গুহার মধ্যে আছে? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে দানব অক্টোপাসের বাসস্থান হতে পারে বুঝেও রাইক কেন ভেতরে ঢুকেছিল। তুমি আমার সঙ্গে জলে নেমে ক্যামেরাটা তুলে এনো। ওতেই তো ছবি তোলা হয়েছে দানব প্রাণীটার। সভ্য পৃথিবীর পণ্ডিত বিজ্ঞানীরা কিন্তু নানাভাবে ব্যাপারটাকে মিথ্যে প্রমাণ করতে চাইবে, ক্যামেরাটারও পরীক্ষা করবে। আমার কিছু হলে তুমি রয়ে যাবে ব্যাপারটা প্রমাণ করার জন্য। আপনি অক্টোপাসের গুহায় হানা দেবেন, তবে আমিও আপনার সঙ্গে হব। বাকি রাতটা তারা জেগেই কাটিয়ে দিল। একসময় ভোরের আলো ফুটল। সকাল হতেই হিরম্যান আর সুদীপ্ত নেমে পড়ল জলে তাদের খোঁজার জন্য। কোথাও কোনো মাছের একটা ঝাঁকও নেই। কেমন যেন থমথমে পরিবেশ বিরাজ করছে পাতালপুরীতে। ক্যামেরাটা তুলে নেওয়ার পর হিরম্যান সুদীপ্তকে ইশারা করলেন, অর্থাৎ এবার গুহায় ঢুকব। এমন সময় পেছনে একটা মৃদু জলোচ্ছ্বাস হলো। চমকে পেছনে তাকাতেই তারা দেখতে পেল উপর থেকে একজন নিচে এসে পড়ল। তার পড়ার ভঙ্গি বলে দিল যে লোকটা সম্ভবত কোনো চেতনা নেই। হাত পা ছড়িয়ে পড়ে সে আর নড়ছে না। সুদীপ্ত এরপর চিনতে পারল লোকটাকে, আকিরা। যত দ্রুত সম্ভব তার কাছে পৌঁছে গেল তারা। হঠাৎ তারা দেখল বোটের প্রোপেলার চালু হয়ে গেছে। দ্রুত ভেসে উঠল বোট তখন ধীরে ধীরে চলে যেতে শুরু করেছে। যে ডুবো পাহাড়টার গায়ে বোটটা লাগানো ছিল তার থেকে অন্তত 50 হাত সরে গেছে বোটটা। ওপরে পৌঁছে কোনো রকমে হিরম্যান চিৎকার করে বললেন, মর্গান, আমাদের ফেলে কোথায় যাচ্ছেন? কিন্তু কিছুক্ষণ পরেই ঘটল একটা অদ্ভুত ঘটনা। একটা ডুবো পাহাড়ের সঙ্গে তার সংঘর্ষ হলো, আর প্রচণ্ড বিস্ফোরণ। অত বড় বোটটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল সারা সমুদ্রে। ততক্ষণে আকিরা কিছুটা জ্ঞান ফিরে পেয়েছে। সুদীপ্ত বলল, আপনি জলে পড়লেন কিভাবে? আকিরা জবাব দিলেন, বোটের রেলিং ধরে ঝুঁকে আমি আপনাদের ভেসে ওঠার অপেক্ষা করছিলাম। হঠাৎ মাথার উপরে প্রচণ্ড আঘাত পেয়ে জলে ছিটকে পড়লাম। সম্ভবত মর্গ্যান কিছু দিয়ে আঘাত করেছিল মাথায়। সুদীপ্ত এরপর সমস্ত ঘটনা তাকে ব্যক্ত করল। শুনে তিনি বললেন, মর্গ্যান হঠাৎ আমাদের মারার চেষ্টা করলো কেন তাই তো বুঝতে পারছি না। হিরম্যান বললেন, আমাদের আপাতত এই ডুবো পাহাড়ের মাথাতেই থাকতে হবে। যদি কোনো মুক্ত সংগ্রহকারী জাহাজ আমাদের উদ্ধার করে তো ভালো, নইলে ভাঙা বোটের ভাসতে থাকা কাঠগুলো দিয়ে
একটা ভেলা বানিয়ে ভেসে পড়ার ব্যবস্থা করতে হবে। এই দুটোই বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তবে ডুবো পাহাড় বেষ্টিত বলে কাঠগুলো বেশি দূর ভেসে যাবে না। আকিরা বললেন, ভেলা তৈরি হলে আমি আপনাদের পাড়ে নিয়ে যেতে পারবো আশা করি। ভেলা তৈরির কাজ একটু বিশ্রাম নিয়ে শুরু করব। জলে নামার কাছিগুলো হয়তো খুঁজলে জলে পাওয়া যাবে। বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে জাহাজের মাস্তুলটা ভাসতে ভাসতে তাদের পাহাড়ের কাছে এসে পড়েছে সেটা। হিরম্যান বললেন, ওর মাথায় আকিরার গায়ের লাল জামাটা বেঁধে নিশান বানিয়ে এই পাহাড়ের মাথার খাঁজে বসিয়ে দিই। যদি দূর থেকে সেটা অন্য কোনো বোটের নজরে পড়ে তারা আমাদের উদ্ধার করতে আসে। তাই করা হলো। মাস্তুলটা নিয়ে একেবারে মাথায় উঠে এলো সকলে। মাথায় একটু সমতলের মতো জায়গা, উল্টো দিকে ঢাল ঘেঁষে একটা ছিদ্রের মতো জায়গা নজরে এলো সুদীপ্তদের। তার গায়ে বেশ বড় একটা গোলাকার পাথরও আছে। হিরম্যান বললেন, চলো ওই ফোকরে মাস্তুলের গোড়াটা ঢুকিয়ে দিয়ে পাথরটার গায়ে মাস্তুলটা হেলান দিয়ে দাঁড় করাই। পরিকল্পনা মতো পাথরটার কাছে গিয়ে তিনজন মিলে মাস্তুলটা বসানো হলো সেই গর্তে। সেটাকে ভালো করে গর্তে গাঁথার জন্য চাপ দিতেই এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। মাস্তুলটা যেন হঠাৎই অনেকটা গভীরে ঢুকে গেল, আর তার পাশে উন্মোচিত হলো একটা বিরাট গর্ত। সুদীপ্তরা যেটাকে ছিদ্রের মতো ভেবেছিল, আসলে সেটা ঘরেরই অংশ। পাথর চাপা দেওয়া হয়েছিল তার মুখে। সেই আলোতে সুদীপ্তরা স্পষ্ট দেখতে পেল গুহার মুখ থেকে মানুষের হাতে তৈরি সিঁড়ির ধাপ নেমে গেছে নিচের দিকে। ওই গুহার ভিতরে কি আছে? জলদস্যু লুকিয়ে রাখা গুপ্তধন? চলো দেখা যাক নিচে কি আছে। প্রথমে হিরম্যান, তারপর সুদীপ্ত, আর অবশেষে আকিরা। ধীরে ধীরে সবাই সে গুহায় প্রবেশ করে নিচে নামতে শুরু করলো। বেশ অনেকটা নিচে নামার পর হিরম্যান বললেন, আমরা প্রায় সমুদ্রতলে পৌঁছে গেছি। তারা একটা হলঘরের মতো জায়গায় পৌঁছে গেল। তাদের পায়ের নিচে ভেজা পাথর, দেওয়ালের গায়ে পুরো লবণের প্রলেপ। বোঝাই যাচ্ছে যে এই জায়গাটায় জল ঢোকে। সুদীপ্তরা দেখতে পেল যে চারিদিকে নানান যন্ত্রপাতি রাখা হয়েছে, আর ঢালু দিকের অংশে রাখা হয়েছে 15 ফুট লম্বা মতো একটা সাবমেরিন। হঠাৎ একটা শব্দ শোনা গেল কাছ থেকে। সুদীপ্তরা সেদিকে মাথা ঘোরাতেই দেখতে পেল একটা মানুষ জলকাদা মাখা অবস্থায় মাটিতে পড়ে আছে। আরে, এই যে রাইক! দড়িবাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে সে। হিরম্যান আর বাকিরা এসে দাঁড়ালো সে জায়গাতে। সুদীপ্তরা রাইকের বাঁধন কেটে দিতেই সে উঠে বসল। রাইক বলল, ও তোমরা! আমি ভাবলাম তারা আবার ফিরে এসেছে আমাকে শিকল বেঁধে ওই কঙ্কালটার মতো ওই গুহামুখে বসাবার জন্য। সুদীপ্ত প্রশ্ন করল, তারা কারা? মর্গ্যান আর তার এক মুখোশধারী সঙ্গী। হিরম্যান বললেন, তোমাকে ডেকে রেলিং থেকে সেই দানব অক্টোপাস টেনে নিয়ে গেল দেখেছি। তার কবল থেকে তুমি মুক্ত হলে কিভাবে? সে অক্টোপাসটাই তো আমাকে এখানে টেনে আনলো। এটাই তো দানব অক্টোপাসের বাসা। এটা অক্টোপাসের বাসা? হ্যাঁ, চলুন, সে এই গুহাতেই আছে। তবে তাকে দেখার পর আপনি কি বলবেন জানি না। এই বলে রাইক এগোলো গুহাটার অন্য প্রান্তে। তার পেছন পেছন কিছুটা এগোবার পর টর্চের আলোতে যা দেখতে পেল তাতে সবাই থমকে গেল। মেঝেতে এক জায়গায় পড়ে রয়েছে একটা বিশাল অক্টোপাস। দেহটা তার কুণ্ডের ভেতরে, সুরগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বাইরে। একটা সুরের দৈর্ঘ্য অন্তত 20 ফুট তো হবেই। কুৎসিত কদাকার এক প্রাণী। হিরম্যান বলল, ও কি মরে গেছে? ও জীবিত বা মৃত কোনোটাই নয়। রাইক এগিয়ে গিয়ে পড়ে থাকা একটা সুর তুলে বলল, এটা ধরে দেখুন। আপনাকে আশাহত করলাম বলে দুঃখিত। আসলে আপনার এই দানব অক্টোপাস কৃত্রিম। পাম্পের সাহায্যের মধ্যে বাতাস ভরে একে জলতলের উপরে তোলা হয়, তারপর যন্ত্রের সাহায্যে একে নিয়ন্ত্রণ করা হয়। বাতাস বার করে আবার নিচে নামানো হয়। রাইকের কথা শুনে আকিরা বললেন, এই রোবট অক্টোপাস আমি আগে জাপানের সি পার্কে দেখেছি। 1-2 বাহু মাত্র কাজ করে, যার সাহায্যে রাইককে এখানে ধরে আনা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে জাপানিরা রোবট টেকনোলজিতে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। ঠিক তাই, ওর 2 বাহু আমাকে এখানে ধরে আনলো। তারপর মর্গান আর সে মুখোশধারী আমাকে বাঁধলো। ব্যাপারটা দেখে সুদীপ্তর কম কষ্ট হলো না। সে রাইককে বলল, তুমি কি ব্যাপারটা জানতে? মাঝরাতে তুমি বা জলে নেমে এই গুহাতে ঢুকেছিলে কেন? জলের নিচে ক্যামেরা পাতা হয়েছিল, আমরা সব দেখেছি। গুহার ভিতর কিছু তো আছে, কঙ্কালটা দেখে আমি অনুমান করেছিলাম। মর্গানকে জলে নামতে দেখে তার পিছু পিছু আমি নিচে নেমে গুহায় ঢুকলাম। ভিতরে ঢুকে অবশ্য তাকে দেখতে পাইনি। এই গুহাটা দেখে আমি যখন বোটে উঠতে যাচ্ছি তখনই অক্টোপাসের জালে পড়লাম।
আমাকে এখানে বেঁধে তোমরা যে পথ দিয়ে নিচে নামলে সে পথ দিয়ে মর্গান উপরে উঠে এলো। আর এখানে একটা ছোট সাবমেরিন ছিল, সেটা ঠেলে নিয়ে গুহার বাইরে সম্ভবত সমুদ্রে ভেসে গেল মুখোশধারী। এর চেয়ে বেশি যা বলার তা পরে বলবো তোমাদের। তোমাকে রোবট অক্টোপাসটা ধরার কিছুক্ষণের মধ্যেই একটা ধপ করে শব্দ হয়েছিল বোটে। এখন বুঝতে পারছি ব্যাপারটা। এই ডুবো পাহাড়ের গায়েই লাগানো ছিল আমাদের বোট। মর্গান এই গহর থেকে উপরে উঠে সম্ভবত পাহাড় থেকে বোটে লাফ দেয়, তারপর নিজের কেবিনে ঢুকেছিল। ওটা হয়তো তারই শব্দ। কিন্তু এখন কি করণীয় আমাদের? আমাদের তো এই জায়গা থেকে মুক্তি পেতে হবে। পাহাড়ে ধাক্কা লেগে বোটে বিস্ফোরণ হয়েছে, মর্গান মারা গেছে। রাইক প্রথমে হেরম্যানের প্রশ্নের জবাব না দিয়ে এগিয়ে গেল সাবমেরিনটার কাছে। সাবমেরিনের গেটটা খুলে ভেতরে ঢুকে কিসব যেন পরীক্ষা করলো। তারপর বেরিয়ে এসে রাইক বলল, এগুলো হলো স্পাই সাবমেরিন। সমুদ্রের নিচে ছোট খাড়িতেও ঢুকতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নৌসেনারা ব্যবহার করত। এই সাবমেরিন আমি চালাতে পারি। এটা নিয়ে আমি বেরোবো। মাত্র 2জন লোক বসতে পারে এই জলযানে। আমি বেরোবার পর এই লক গেট বন্ধ করে আপনারা ডুবো জাহাজের মাথায় অপেক্ষা করবেন। পাড় থেকে বোট নিয়ে এসে আমি উদ্ধার করে নিয়ে যাব। আশা করি সন্ধ্যার মধ্যেই সব মিটে যাবে। আমার সঙ্গে একজন সঙ্গী হতে পারেন। কে যাবেন বলুন? সুদীপ্ত হেরম্যানকে বলল, আপনি অনুমতি দিলে আমি যেতে পারি ওর সঙ্গে। যাও, আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য। ডুবরির পোশাকগুলো সঙ্গেই নাও। আর হেরম্যান, আপনি আপনার সিলিন্ডার আর মাস্কটা আমাকে দিন। গুহা মুখ দিয়ে বাইরে সমুদ্রতলে বেরিয়ে এলো সাবমেরিন। সাবমেরিনের সামনের কাচের আধার দিয়ে দৃশ্যমান হলো সমুদ্রের তলদেশের সব কিছু। সামনেই রয়েছে প্রবাল প্রাচীর। একে বেঁকে এগিয়েছে প্রবাল প্রাচীর। তার মধ্যে মধ্যে মাছের বড় বড় ঝাঁক খেলা করছে। সাবমেরিন কাছে আসতে তারা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। কিছুটা দূরেই রয়েছে টানেল বা সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে সি পার্কের চারিপাশে উন্মুক্ত সমুদ্রতলের তলদেশ দেখানো হয় পর্যটকদের। বেশ উজ্জ্বল দেখাচ্ছে টানেলটা। আর এরপরই আরও একটা জিনিস চোখে পড়ল তাদের। জলতলে সামুদ্রিক উদ্ভিদের আড়াল থেকে উকি দিচ্ছে একটা ছোট্ট সাবমেরিনের মাথা। আকারে দেখতে সেটাও সুদীপ্তদেরই সাবমেরিনের মতো। সেটা দেখা মাত্রই রাইক বলল, আমার অনুমান তবে মিথ্যা নয়। কি অনুমান? পরে সব বলবো। মাস্ক পরে তৈরি হয়ে নাও। জলে নেমে আমরা ওই টানেলে ঢুকবো। সুদীপ্তরা এগোলো টানেলের দিকে। স্টিলের ফ্রেমের খাঁচায় বসানো টানেলটা। সেই খাঁচা বেয়ে টানেলের মাথায় উঠল 2জন। সূর্যের আলোতে ধাঁধিয়ে গেল সুদীপ্তর চোখ। কিন্তু বাইরে তাকিয়ে সে বুঝতে পারল যে জায়গাটা হচ্ছে সিকোকু সি পার্ক। টানেলের মাথার উপর একটা বৃত্তাকার দরজা পাওয়া গেল ভিতরে নামার জন্য। ম্যানহোলের মতো সেই দরজাটা দিয়ে টানেলের মধ্যে নামলো তারা 2জন। তারপর টানেল ধরে এগুলো সোজা সামনের দিকে। কাচের দেওয়ালের ওপাশেই দেখা যাচ্ছে সিকোকু সি পার্কের সেই দানব অক্টোপাস। হঠাৎ একটা মৃদু শব্দ হলো। সুদীপ্তরা দেখতে পেল কাচের একটা দরজা খুলে বেরিয়ে এসে দাঁড়ালেন সিকোকু সি পার্কের মালিক মিস্টার শিকোকু। সুদীপ্তদের সেখানে দেখে তার চোখ মুখ যেন বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তুমি তাহলে এখানে পৌঁছে গেলে? হ্যাঁ, এলাম। আমার জিনিসটা আমাকে ফেরত দিন। যদি না দিই? সেই মুহূর্তে রাইক সুদীপ্তকে চমকে দিয়ে সুদীপ্তর কোমরে গোজা লম্বা ছোড়াটা টেনে নিয়ে কর্কশভাবে বলল, না দিলে তোমার বুকে ঢুকে যাবে। তোমাকে আমি চিনতে পেরেছি। আমার পূর্বপুরুষদের খুনের বদলা, আমাকে খুনের চেষ্টার বদলা এখনই নেব আমি। জিনিসটা আমাকে দিলে আমি তোমাকে শুধু পুলিশের হাতে তুলে দেব। আইন তোমার বিচার করবে। কিন্তু ওটা আমার হাতে না দিলে আর সে সুযোগ তুমি পাবে না। শিকোকু পিছু হটে দেওয়াল ঘেঁষে দাঁড়ালেন। ফ্যাকাশে হয়ে গেছে তার মুখ। ঠিক আছে, ধরায় যখন পড়ে গেছি তখন এত বছর আগলে রাখা জিনিসটা তুলে দিচ্ছি তোমার হাতে। ওটা কোথায় আছে জানো? ওই অক্টোপাসের খাবারের বাক্সের মধ্যে। ওর গায়ে দেখো শিকল লাগানো আছে। অ্যাকোরিয়ামের গায়ের স্টিলের ফ্রেমের গা বেয়ে উপরে ওঠো। ওর ছাদে একটা গর্ত আছে। ওখান দিয়ে শিকলটা টেনে বাক্সটা তুলে নাও। ওখান দিয়ে বাক্সটা ওঠানো নামানো হয়। আপনি ওপরে উঠে তুলে আনুন বাক্সটা। যে জিনিসটা আমি এত বছর আগলে রাখলাম, যার জন্য দেশ ছেড়ে এত দূরে আছি, এত বিপদেও ঝুঁকি নিয়েছি, সেটা আমি কিছুতেই নিজে থেকে তোমার হাতে তুলে দিতে পারবো না। তুমি আমাকে খুন করলেও নয়, ওটা তোমাকে নিজের হাতেই তুলে নিতে হবে। শিকোকুর কথা শুনে রাইক যেন দ্বন্দ্বে পড়ে গেল। কয়েক মুহূর্ত ভেবে নিয়ে ছুরিটা সুদীপ্তর হাতে দিয়ে বলল, এই লোকটা তোমাদের সবাইকে মারতে চেয়েছিল। ওকে পালাতে দেবে না। দরকার হলে ছুরি বসিয়ে দেবে। আমি জিনিসটা উঠিয়ে আনি। সে চড়ে বসলো কাচের ঘরটার মাথায়। রাইকের পর নিচু হয়ে কাচের বাক্সটা তুলে নেওয়ার চেষ্টা করছিল।
সুদীপ্ত সেটাই দেখছিল। সেই সময় শিকোকু অট্টহাসি করে উঠলেন। তার হাতে তখন উঠে এসেছে একটা রিভলভার। তিনি সুদীপ্তকে বললেন, ছুরিটা ফেলে দিন, নইলে গুলি করে মারবো দুজনকে। অগত্যা সুদীপ্ত ফেলে দিল ছোড়াটা হাত থেকে। শিকোকু কুড়িয়ে নিল সেটা। রাইক শিকোকুর মাথার উপর ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু তার আগে শিকোকু দেওয়ালে লাগানো একটা বোতাম টিপলেন। রাইকের পায়ের তলার পাটাতন সরে গেল। সুদীপ্ত দেখতে পেল রাইক ওপর থেকে অক্টোপাসের ঘরের নিচে আছড়ে পড়ল। শিকোকু আবার অট্টহাসি করে উঠল। দেখা যাক ও অক্টোপাসের কবল থেকে জিনিসটা ছিনিয়ে আনতে পারে কিনা। এমন সময় অক্টোপাসটা জেগে উঠল। সুদীপ লক্ষ্য করল যে রাইকের অঙ্গ সঞ্চালন একটু একটু করে স্লথ হয়ে আসছে। পিঠে সিলিন্ডার থাকলেও উত্তেজনায় অক্সিজেনের মাস্কটা লাগাতে ভুলে গেছে সে। সুদীপ তো চিৎকার করে উঠল, অক্সিজেনের মাস্কটা লাগাও, মাস্ক লাগাও। কিন্তু সম্ভবত রাইকের কানে পৌঁছল না সেটা। অক্টোপাস ওকে ধরে রাখার পর আপনারও ব্যবস্থা করব, চিন্তা নেই। রাইক তার শেষ চেষ্টা করল। অক্সিজেনের ট্যাঙ্কটা খুলে সেটা সজোরে ছুঁড়ে মারল অক্টোপাসটার দিকে। রাইক লক্ষ্যভ্রষ্ট হলো ঠিকই, কিন্তু কাচের দেওয়ালে লেগে একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটল। হুড়মুড় করে ভেঙে পড়ল কাচের ঘরটা। কিন্তু দুর্ভাগ্যবশত কাচের একটি অংশ লাগলো শিকোকুর গলায়। তার টুটিটা কেটে গেল। শিকোকু মৃত্যু আলিঙ্গনে ঢলে পড়ল। পরের দিন সকাল। উপকূলের পাশে টেবিল ঘিরে কথা চলছিল। বক্তা মূলত রাইক, অন্যরা শ্রোতা। রাইক বলল, ওই দানব অক্টোপাস মিস্টার শিকাগোকে টেনে নিয়ে যাওয়ার যে ঘটনার পরিসমাপ্তি ঘটল, তার সূচনা কিন্তু বহু বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান সাগরে। শিকাগোর ঠাকুরদা আর আমার ঠাকুরদা তখন একসঙ্গে কাজ করতেন জাপ সমুদ্রে। হঠাৎ তারা সমুদ্রের তলদেশ থেকে খুঁজে পেলেন এক দুর্মূল্য জিনিস। উভয়ের পরিবারের সামান্য কজন লোক ছাড়া ব্যাপারটা প্রাথমিকভাবে না জানলেও কিভাবে যেন তা সরকারের কানে পৌঁছে গেল। জার্মান সরকার বলল যে যুদ্ধ মিটে গেলে সেটা সরকারের হাতে তুলে দিতে হবে। প্রমাদ গুনলেন দুই ডুবুরি। কিভাবে রক্ষা করা যায় সেই জিনিসটা? তখনও যুদ্ধের যা গতি প্রকৃতি তাতে জাপ জার্মান জিততে চলেছে। সে সময়ে সেই দুই ডুবুরি মিলে ঠিক করলেন জিনিসটা নিয়ে দূরে পালাতে হবে। নির্বাচন করলেন অস্ট্রেলিয়াকে। সামরিক বাহিনী ধারণা করলো মার্কিন টর্পেডো হানায় তার মৃত্যু হয়েছে। আমরা শুধু জানলাম তারা বেঁচে আছেন। এখানে এসে মুক্ত সংগ্রহকারী ডুবুরিদের দলে মিশে গেলেন তারা। কিন্তু এখানে আসা 1 বছরের মধ্যেই ঘটনা অন্যদিকে মোড় নিল। শেষ চিঠিতে দাদু আমাদের লিখেছিলেন যে জিনিসটা তারা বিক্রি করার চেষ্টা করছেন। সে কাজ মিটে গেলেই তিনি দেশে ফিরে আসবেন। ততদিন অবশ্য যুদ্ধ থেমে গেছে। হিটলারের পতন হয়েছে, লাল ফৌজ মুক্ত করেছে জার্মানিকে। শেষ চিঠি তিনি পাঠিয়েছিলেন এই মার্মের সমুদ্র তট থেকেই। আর এরপর থেকেই ঠাকুরদার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের। তার খোঁজ আমরা পেলাম না। আমাকে শিশু অবস্থায় রেখে আমার বাবা বছর 20 পর আমার দাদুর সন্ধান এখানে এসে নিখোঁজ হয়ে গেলেন। তবে আমি আমার বাবার সন্ধান না পেলেও ঠাকুরদার সন্ধান কিন্তু পেয়েছি। সুদীপ্ত প্রশ্ন করল, কোথায় পেলে? যে কঙ্কালটা গুহার মুখে ছিল সেটা আমার ঠাকুরদারই কঙ্কাল। ওর হাতের আংটিতে অক্টোপাসের ছবি আঁকা ছিল। বাবার মুখে শুনেছি ঠাকুরদা ওই রকম একটা আংটি পরতেন। ওই কঙ্কালটার প্রতি টান থেকে মাঝরাতে বোটের কেবিন ছেড়ে বেরিয়ে ওই কঙ্কালটা দেখতে গেছিলাম আমি। এ প্রসঙ্গে একটা কথা বলি, শিকোকুর লোক মর্গান কিন্তু আমি ভেবেই ছুরি মেরেছিল ওই ধীবরকে। তারপর ওই ছুরি কঙ্কালটার হাতে ধরিয়ে ব্যাপারটাকে ভৌতিক প্রমাণের চেষ্টা করা হয়েছিল, যাতে আমরা সে জায়গা ছেড়ে চলে আসি। যাই হোক, যে কোনো কারণে শিকোকুর মনে সন্দেহ হয় আমাদের প্রতি। তাছাড়া আপনারা যদি ওই গুহার সন্ধান পান, সে ভয়ও কাজ করছিল তার মনে। তাই সে মর্গানকে পাঠায় আমাদের সঙ্গে। হেরম্যান জিজ্ঞাসা করল, আপনার সে জিনিসটা কি বলবেন যদি আপত্তি না থাকে? শেষ পর্যন্ত সে জিনিসটার কি গতি হলো বলবেন? কয়েকটা মুহূর্ত চুপ থাকার পর রাইক বলল, সেটা বর্তমানে আমার হস্তগত। ভাবছি জিনিসটা এশিয়ার কোনো মিউজিয়ামে দান করে দেবো। এই বলে রাইক তার পকেট থেকে একটা বাক্স বার করে টেবিলের উপর রেখে সেটা খুলল। বাক্সর ভিতর লাল ভেলভেটের বিছানার উপর রয়েছে কচ্ছপের ডিম বা পিংপং বলের আকৃতি নিটল গোল একটা জিনিস। তার গা দিয়ে চুইয়ে পড়ছে কোমল রক্তিম আভা। আকিরাই প্রথম জিনিসটাকে চিনতে পেরে উত্তেজিতভাবে বলল, আরে এই যে মুক্ত, এত বড় মুক্ত! হ্যাঁ, মুক্ত। এই সেই ইতিহাস বিখ্যাত মুক্ত, স্টার অব দি ইস্ট। জাপানি সমুদ্র তট থেকে যা তোলা হয়েছিল একদিন, তারপর সেটা হারিয়ে যায়। সবাই হতবাক হয়ে চেয়ে রইল সেই মুক্তটার দিকে। একসময় সুদীপ্ত বলে উঠল, এর তাহলে নতুন একটা নাম দেওয়া যায়, অক্টোপাসের মুক্ত।
গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম অ্যাডভেঞ্চার গল্প ও গোয়েন্দা গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।